এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। প্রথমে হুমকি ছিল যে ভোট যদি গরমকালে হয় এবং সেই গরমকালে কোনো মানুষের মৃত্যু হয় তাহলে সেই মৃতদেহ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে মিছিল হবে। তারপর আরও সরাসরি আরও সর্বোচ্চ জায়গা থেকে হুমকি এলো। কি এলো? মানুষকে বলবো বদলা নিতে গণতন্ত্রের মধ্যে দিয়ে। কিন্তু এখানেই শেষ নয়, এরপর আরও অপেক্ষা ছিল। তারপর সরাসরি হুমকি অপসারণ নিয়ে। কিভাবে? আমাদের 185 জন বিধায়ক আছে, আরও 5-6 জন থাকলে আইনি ব্যবস্থা নিয়ে সরিয়ে দিতাম। একেবারে সর্বোচ্চ জায়গা থেকে এলো। কিন্তু আমাদের প্রশ্নটা অন্য, যে এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত এবং শ্রদ্ধেয়, সেগুলোতে আঘাত কি গণতন্ত্রের পক্ষে শুভ? উত্তরটা খুব স্পষ্ট, যে এইভাবে যদি বিচার ব্যবস্থা, প্রশাসন, বিধানসভা এই চাপানুতর চলতে থাকে তাহলে গণতন্ত্রের পক্ষে চরম অশুভ। এবং এইটা পঞ্চায়েত নির্বাচন এ রাজ্যে কোন রাজনৈতিক দল জিতলো বা কোন রাজনৈতিক দল কতগুলো জেলা পরিষদ দখল করলো তার থেকে ঢের বেশি গুরুত্বপূর্ণ। পঞ্চায়েতে জয়ের থেকে গণতন্ত্রের জয় অনেক গুরুত্বপূর্ণ। সেটা শাসকরা আর কবে বুঝবেন? এই নিয়ে আমাদের আলোচনা, এই নিয়ে প্রতিপক্ষ। আমার একদিকে আছেন সিপিএম নেতা অঞ্জন বেরা, আছেন অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে আছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান, আছেন অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়, শিল্পী সমীর রাইচ, বিজেপি নেতা তথাগত রায়। আমি আলোচনা আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে একেবারে সরাসরি রাজ্যের নির্বাচন কমিশনার মীরা পাণ্ডেকে রাজনৈতিক মঞ্চ থেকে আক্রমণ। নিয়মিত এবং সর্বস্তরের নেতা নেত্রীরা শাসক দলের মুখ খুলছেন। একজন ব্যক্তি, একজন পদাধিকারী, প্রতিষ্ঠানও নয়। লক্ষ্য করুন, একেবারে পদাধিকারীকে ব্যক্তিগত আক্রমণ। দেখুন, একবার জিজ্ঞেস করিনি, আমাদের একবার জিজ্ঞেস করিনি, প্রয়োজন মনে করিনি, যা ইচ্ছে গায়ে জোর করেছে। এর বদলা আমি নেব, মানুষকে বলবো নিতে গণতন্ত্রের মধ্যে দিয়ে। সে আইনটা একমাত্র চেঞ্জ হতে পারত যদি আমাদের পুরোপুরি 2/3 মেজরিটি থাকতো। তাহলে আমাদের 185 জন তৃণমূল কংগ্রেসের আছে, এছাড়াও আরো 2 জন এসছে, 187 জন, আরো 3 জন দার্জিলিং এরাও আমাদের সমর্থন দিচ্ছেন, 190 জন, আরো 5-6 জন আমার এমএলএ থাকলে আমরা আইনত সাংবিধানিক যে ব্যবস্থা নিয়ে নিশ্চয়ই সরিয়ে দিতে পারতাম। পঞ্চায়েত নির্বাচন নিয়ে সরকার কমিশন চাপানুতর শুরু হওয়ার পর থেকেই বারবার শাসক দলের আক্রমণের মুখে পড়েছেন মীরা পাণ্ডে। কখনো স্কুল ছাত্রী বলে কটাক্ষ শুনতে হয়েছে তাকে, কখনো আবার সিপিএম ঘনিষ্ঠতা তকমা লাগানোর চেষ্টা হয়েছে এই অবসরপ্রাপ্ত আইএএস অফিসারের গায়ে। কিন্তু শাসকের লাগাতার আক্রমণ চির ধরাতে পারেনি মীরা পাণ্ডের মনোবলে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে কমিশনই শেষ হাসি হেসেছে। কিন্তু আদালতে ধাক্কা খেলেও রাজনৈতিক কৌশল হিসেবে কমিশনারকে আক্রমণের ধারা কিন্তু অব্যাহত রেখেছে তৃণমূল। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও একের পর এক নির্বাচনী সভা থেকে নিশানা করে চলেছেন মীরা পাণ্ডেকে। এমনকি এক ধাপ এগিয়ে সোমবার পশ্চিম মেদিনীপুরের ডেবরার সভা থেকে সংখ্যা থাকলে মীরা পাণ্ডেকে সরানোর ইচ্ছার কথাও খোলসা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সোমবার দলনেত্রী যেখানে শেষ করেছিলেন, মঙ্গলবার কার্যত সেখান থেকে শুরু করলেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। শাসক দলের আরও এক নেতার আক্রমণের মুখে রাজ্য নির্বাচন কমিশনার। আমি শুধু বলবো, এই 11 তারিখটা দাঁত চেপে পার করে দেয়। মীরা পাণ্ডে মহোদয়া, কমরেড মীরা পাণ্ডে, তিনি অপেক্ষা করে আছেন। ক্যামেরা চারিদিকে ছেড়ে বসে আছেন, কখন কোথায় কি পাওয়া যায়, ভোট বাতিল কিভাবে করতে হয়, তিনি তার জন্য অপেক্ষা করে আছেন। আমরা মীরা পাণ্ডেকে সুযোগ দেব না, ভোট বাতিল করার সুযোগ দেব না, পুনর্নির্বাচনের সুযোগ আমরা দেব না। আমরা গণতান্ত্রিক ভাবে ভোট করব। রবিবারই মীরা পাণ্ডেকে কটাক্ষ করেছিলেন পরিবহন মন্ত্রী মদন মিত্র। এই 30 তারিখের পরে নির্বাচন কমিশন নিজেই লাগাম পড়ে যাবে, হাতে বালা পড়ে যাবে, হ্যাঁ, বন্ধনে জড়িয়ে নেবে। মীরা পাণ্ডে বাবু যাদের পরামর্শে চলছেন, 30 তারিখের পরে তাদের পরামর্শ নিতে গেলে দেশের বাইরে যেতে হবে। শাসক দলের একের পর এক নেতার নিশানায় মীরা পাণ্ডে। কিন্তু ভোটের মীমাংসা হয়ে গেলেও কেন এই ধারাবাহিক আক্রমণ? তাহলে কি পঞ্চায়েত নির্বাচনে মোতায়েন রাজ্য পুলিশ কিংবা কেন্দ্রীয় বাহিনী কমিশনের নির্দেশে কাজ করবে বলেই ক্ষুব্ধ শাসক দলের নেতারা? এটাই কি বিধছে তাঁদের? মীরা পাণ্ডে কি তাদের বিশেষ কোনো কৌশলের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন? সেই কারণেই কি ক্ষোভের উদ্গীরণ? প্রশ্ন রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ।
অঞ্জনবাবুর কাছে যাবো। প্রথমেই বলেনি না, এই স্তরে রাজ্যের ইতিহাসে কোনোদিন এই সংঘাত কটাক্ষ যায়নি, কিন্তু এক্ষুনি নিঃসন্দেহে তথাগতদা বা মান্নানদা বলবেন যে জ্যোতিবাবু মেগালোম্যানিয়াক বলেছিলেন টিএন শেষান মুখ্য নির্বাচন কমিশন, এবং তারপরে সুভাষ চক্রবর্তী 2006 বেলগাছিয়া পূর্ব কেন্দ্রে যখন প্রচুর অবজারভার আনা হলো, তখনও সেন্ট্রাল ইলেকশন কমিশনকে কটাক্ষ করেছিলেন। আমার পরিষ্কার মনে আছে সন্ধেবেলা লেকটাউনের একটা জনসভা থেকে, তখন সদ্য এবিপি আনন্দ লঞ্চ হয়েছে কয়েক মাস আগে। কিন্তু এই ধরনের সংঘাত কোনো সন্দেহের অবকাশ নেই যে একেবারে নতুন। আপনার দল দলীয়ভাবে সিপিআইএম এটাকে কিভাবে দেখছে? টিএন সেশন পরবর্তীকালে শিবসেনার প্রার্থী হয়েছিলেন, ফলে তিনি 2 বছর আগে খুব নিরপেক্ষ ছিলেন। ব্যাপারটা এরকম ভাবতে কেউ পারেন, প্রশ্নও থাকতে পারে। যাই হোক, এখান যে ঘটনাটা ঘটছে আসলে দেখো, এখন যেটা আছে যে কংগ্রেসের প্রার্থী হয়েছে, যাই হোক কোনো একটা দলের প্রার্থী হয়েছে। তো এখানে দেখো, এটা তো ধারাবাহিক, শুধু এখন না। আমরা দেখেছি যে নির্বাচন শুরু করার দিন থেকে কবে তারিখ হবে, নির্বাচন নিয়ে বারংবার নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে জড়িয়েছে। এই সরকার যে দল পরিচালনা করছে, সেই দলে যারা এইসব বক্তব্য রাখেন, তাদের রুচি তো তোমরাই এখানে যা দেখাচ্ছ, মিডিয়া যা সাধারণভাবে দেখাচ্ছে তাতেই প্রকাশিত, মানুষ বুঝতে পারছে। কিন্তু একটা জিনিস আছে যে আসল যুদ্ধটা হচ্ছে যে এরা নির্বাচনটা চালাতে চেয়েছিল এদের মতো করে, বুদ্ধিদল করে, যেখানে আর কোনো দলকে, এমনকি কোনো নির্দল প্রার্থীকেও লড়তে দেওয়া হবে না। ঠিক ভোটের মুখ যত এগিয়ে আসছে দেখো, ততই একেবারে আক্রমণটা ব্যক্তিগত স্তরে নিয়ে যাচ্ছে। কিন্তু বুঝতে হবে যে আক্রমণটা ঠিক ব্যক্তিগত না, আক্রমণটা আসলে পঞ্চায়েত ব্যবস্থার উপরে আসছে। এবং এইখানে দেখা যাচ্ছে যে যতবার নির্বাচন কমিশনকে বলছেন, ততবার লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে দেখো যে ভোটটা কেমনভাবে করব তার সঙ্গে রিলেট করে। এই যে তোমরা নন্দীগ্রামে দেখালে যে আমরা গণতান্ত্রিকভাবে কোট অ্যান্ড কোট করবো, মানে বুঝতে পারছো গণতন্ত্র মানে তৃণমূল কংগ্রেস কি বোঝে। কিন্তু আসলে ভোটের দিনটা ওরা কিভাবে বুথগুলোকে লুট করবে, তার আপনি কি এটা বলছেন যে বদলা নেব গণতান্ত্রিক উপায়ে? গণতান্ত্রিক মানে অশ্বত্থামা হতইতি গজন্ম? না, এসব তো কথাই না। ভোটের দিন বুথ দখলের জমি তৈরি করতেই নির্বাচন কমিশনকে হুমকি দেওয়া হচ্ছে। এইটা হচ্ছে মোদ্দা কথা, যে আজকে যদি তুমি থ্রেট করো নির্বাচন কমিশনকে, তাহলে তারা চাপে থাকবে এবং মেসেজটা চলে যাচ্ছে জেলা স্তরের যে প্রশাসনিক অধিকর্তা আছে। আমি তো বুঝতে পারি না যে বীরভূমে সেখানে কি কোনো জেলা প্রশাসন আছে যেখানে তৃণমূল কংগ্রেসের সভাপতি ওই হুমকি দেওয়ার পর কোনো ব্যবস্থা হলো না। আজকে এখানে দেখছো যে এমপি স্বয়ং যা বলছেন, সেখানে কি কোনো জেলা স্তরের প্রশাসন আছে? তার কি কোনো লক্ষণ আছে? এই চাপটা তাদের উপর রাখা, যাতে যা ইচ্ছা হবে যে ভোটের দিন, সেই দিন 50% বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে না, এবং এইখানে যা ইচ্ছা করার জন্য চাপে রাখো প্রশাসন। আপনার কি মনে হয় যে ইরিটেশনের একটা কারণ এইটা, যে এই কেন্দ্রীয় বাহিনী যে আসছে বা এসে পৌঁছচ্ছে, তারা রাজ্যের নির্বাচন কমিশনের অনুযায়ী কাজ করবেন? সেটাও কি একটা উদ্দেশ্য যে যা কোট আনকোট যা ইচ্ছে তাই এটা করা যাবে না? সরকারের সদিচ্ছা, প্রশাসনে যারা কাজ করছে তাদের গণতান্ত্রিক পথে চলার সদিচ্ছা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো কাঠামোকে তুমি ভাবো না। আজকে আমি তো বলবো যে এখন আমরা বলছিলাম যে নির্বাচনী প্রচারে প্রার্থীদের সুরক্ষা দিন, বিরোধী প্রার্থীদের, বিশেষ করে হাইকোর্টও বলেছে প্রশাসনকে, তার ব্যবস্থা হচ্ছে না। কিন্তু এখন তো আমি বলবো যে মাননীয় রাজ্যপাল দেখুন যে অন্তত তিনি ব্যবস্থা নিন যাতে নির্বাচন কমিশনের একটা সুরক্ষা থাকে। এবং এই যে অবস্থাটা চলছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলছি, তাহলে তার সুরক্ষার জন্য আদালত বা তারা দেখুন কর্তৃপক্ষ, আমি বিশেষ করে মাননীয় রাজ্যপালের কাছে বলবো যে তারা দেখুন যে কি ভাষায় শাসক দল এখানে হুমকি দিচ্ছে। এবং আমার মতে যে নির্বাচন কমিশনের সুরক্ষার জন্যই বোধহয় মাননীয় রাজ্যপালের কিছু বলা উচিত সরকারকে। অন্তত আমরা অপেক্ষা করছি তিনি কিছু যদি বলেন সেটা ভালো হয়। এখন এইটা হচ্ছে মূল লক্ষ্য, হচ্ছে পঞ্চায়েত ভোটটার দিন যতটুকুই সুযোগ পাবে প্রশাসনিকভাবে হবে, এবং প্রশাসনিক অফিসারদের কাছে এটা একটা মেসেজ যে তোমাদের এই কাজটাই করতে হবে, শাসক দলকেই সন্তুষ্ট করতে হবে। তারা যেখানে যা লুটতরাজ করুক সেখানে তাদেরকে কোনো বাধা দেওয়া চলবে না। তোমরা দেখেছো যে মনোনয়নপত্রের সময় কিভাবে বিডিও অফিস, এসডিও অফিস ঘিরে ধরে থাকা হচ্ছে। এই শাসক দলের যারা মাস্তান, তারা কিভাবে পুলিশি নিরাপত্তায় কাজটা করছে দেখতে পাচ্ছ। ফলে এইরকম নিরাপত্তাটা যাতে ভোটের দিনও থাকে, এই রাজ্য পুলিশ যেখানে থাকবে এবং সেখানে রাজ্য প্রশাসনের যে লোকজন থাকবে, এটা যথার্থ মানে ইতিমধ্যে যতটা সম্ভব প্রমাণিত হয়ে গেছে। আমার মনে হয় সকলের চোখের সামনে এটা পরিষ্কার যে তাদের কিছুতেই নির্বাচন কমিশনের নিয়ম মেনে এবং কিছুতেই আইন মেনে, কিছুতেই ন্যূনতম গণতান্ত্রিক বিধি মেনে কাজ করুক, এটা এই সরকার চায় না। এটাই বিপদটা শুধুমাত্র বিরোধী দলের নয়, তো এমনকি আমি বলবো যে যারা এই দলকে সমর্থন করে বিধানসভা নির্বাচনে সমর্থন করেছিলেন, তাদেরও ভাবা দরকার যে পশ্চিমবঙ্গে একটা ন্যূনতম সভ্য গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে কি থাকবে না, সেটাও জবাব দিতে হবে নির্বাচন।
মান্নানদার কাছে যাব, কিন্তু তার আগে মাস্তান বাহিনীর কথা হচ্ছে। আমরা কি দেখেছি কালকে কমিশন একেবারে পরিষ্কার ভাষায় বাইক মিছিল, বাইক বাহিনী এ রাজ্যে নিষিদ্ধ করেছে নির্বাচনের সময়। আজকে কি দেখলাম, আজকে পরিষ্কার আপনাদের ছবি দেখাবো, বর্ধমান, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুরে শাসক দলের নেতৃত্বে বাইক বাহিনী বেরোলো কমিশনের নির্দেশ সম্পূর্ণ অগ্রাহ্য করে। দেখুন, জেলায় জেলায় বাইক মিছিল, জারি রয়েছে কমিশনের নিষেধাজ্ঞা। তবুও মঙ্গলবার এটাই ছিল রাজ্যের 4 জেলার ছবি। পঞ্চায়েত ভোটের প্রচারে বাইক মিছিল শাসক দলের, কোথাও পুলিশের সামনে মিছিল, কোথাও মিছিলে উপস্থিত তৃণমূলের প্রথম সারির নেতা। এদিন উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার রাজবেরিয়া থেকে সন্তোষপুর পর্যন্ত বাইক মিছিল করে তৃণমূল। মিছিলে ছিলেন ব্যারাকপুরের সাংসদ দীনেশ ত্রিবেদী। বর্ধমানের রানীগঞ্জেও বাইক মিছিল করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাঁকুড়ার কতুলপুরে 100টি বাইক নিয়ে মিছিল করে শাসক দল। বিষয়টি নিয়ে পুলিশ ও নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে সিপিএম। পশ্চিম মেদিনীপুরের বেলদায় গ্রাম পঞ্চায়েত প্রার্থী সুনীত চট্টোপাধ্যায়ের সমর্থনে বাইক মিছিল করে তৃণমূল। মিছিল যায় বেলদা থানার সামনে দিয়ে। বাইক মিছিল হয় পশ্চিম মেদিনীপুরের চাঁদরাতেও। কয়েকটি গ্রাম ঘোরার পর মিছিল যায় সদর ব্লকের তেলামারি পর্যন্ত। বিরোধীদের অভিযোগ, বাইক বাহিনী নামিয়ে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে তৃণমূল। শনিবার সর্বদল বৈঠকে নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে একযোগে সরব হয় কংগ্রেস ও বামেরা, যার প্রেক্ষিতে কমিশন নির্দেশ দেয় ভোটের প্রচারে একসঙ্গে একটির বেশি বাইক নিয়ে পঞ্চায়েত এলাকায় ঘোরা যাবে না। জরুরি কাজে একাধিক মোটর বাইক ব্যবহারের প্রয়োজন পড়লে পুলিশের অনুমতি নিতে হবে। তবে কোনো অবস্থাতেই একসঙ্গে 2টি বা 3টির বেশি বাইক নিয়ে ঘোরা যাবে না। সোমবার থেকে কার্যকর হওয়া এই নির্দেশিকা পৌঁছে গিয়েছে সব জেলাতেই। কিন্তু তারপরেও কি করে বাইক মিছিল করল তৃণমূল? শাসক দল বলেই কি মিছিল দেখে কোনো পদক্ষেপ করছে না পুলিশ প্রশাসন? কমিশনের নির্দেশ উপেক্ষা করার সাহস কোথা থেকে পাচ্ছেন শাসক দলের নেতাকর্মীরা? রাজনৈতিক মহলের ব্যাখ্যা, পঞ্চায়েত ভোট নিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী সহ শাসক দলের নেতারা কমিশনকে লাগাতার আক্রমণ করে চলেছেন, তা থেকেই অক্সিজেন পাচ্ছেন পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতৃত্ব। এবিপি আনন্দ। মান্নানদা, বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনায় দেখালাম, এই মাত্র আমাদের কাছে এসে ঢুকলো হুগলির ছবি, একই ছবি। এই বাইক বাহিনী, তাহলে কি এ তো প্রশ্ন উঠবে যে কমিশন কি তাহলে নখদন্তহীন? নয়তো শাসক দল নিজেদের পতাকা নিয়ে এই মিছিল করার এই নিষেধাজ্ঞার পরে সাহস পাচ্ছে কি করে? গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব শাসক দলের। সেটা দীর্ঘ 34 বছর ধরে হচ্ছিল না বলে আমরা পরিবর্তন চেয়েছিলাম। মানুষ পরিবর্তন চেয়েছিলেন। রাজনৈতিক ব্যক্তির বাইরে, রাজনীতির বাইরেও যারা ছিলেন বিদ্বজনেরা, তারাও মিছিল করেছিলেন যে একটা পরিবর্তন চাই। পরিবর্তন হলো, কিন্তু অবস্থার পরিবর্তন হলো না। সেই ট্র্যাডিশন সমানে চলেছে। আগেও যা হতো এখনও তাই হতো। আগে মিডিয়া তো স্ট্রং ছিল না, মানুষ জানতে পারতো না, এবং আগে হতো কি পাইপ দিয়ে দুধ খেত, যার ফলে বুঝতে পারতো না। আর এখন চুমুক দিয়ে দুধ খাচ্ছে, সবটাই বোঝা যাচ্ছে, বুঝতে পারছে। আর মিডিয়াটা আছে। 1988 সাল থেকেই পঞ্চায়েত নির্বাচনটা প্রহসনে পরিণত হয়ে গেছে। 1988 সাল থেকেই বহু জায়গা থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের জয়ী প্রার্থীরা নমিনেশন জমা দিতে পারেনি। আমরা বিধানসভায় যখন বলেছি, তখন জ্যোতিবাবু বলেছেন, আমাদের দলের লোকদের বলেছেন, আপনার প্রার্থী খুঁজে আপনাদের লোকেরা ভয়ে দাঁড়াতে পারছে না, কী দাঁড়াবে। 93 সালে যখন বলেছে, আমাকে নিজেকে বলেছেন, আপনাদের 93 সালে একটা শব্দবন্ধ মনে আছে যে বিরোধী দলের প্রার্থী দেওয়ার দায়িত্ব কি আমরা নেব না? খুঁজে নেবো। আমার বিধানসভায় বলেছে, রেকর্ড আছে। আমি নিজের তাকে যখন বলেছি যে আপনি একবার দেখলেন না এই জায়গাতে একটাও প্রার্থী খুঁজে পাওয়া গেল না, তখন বললেন যে আপনাদের যদি খুব না দাঁড়াতে চায়, আপনাদের যদি প্রার্থী খুঁজে না পান, দায়িত্ব কি আমাদের? জ্যোতিবাবু বলতেন তখন, বুদ্ধবাবু পরবর্তী ক্ষেত্রে বলেছেন, আজকের মুখ্যমন্ত্রী ঠিক একই কথা বলছেন। ফলে যে অবস্থাটা তৈরি হয়েছিল, একটু আগে অঞ্জনবাবু বললেন যে গণতান্ত্রিক ব্যবস্থাটা কায়েম হবে কিনা। আমি বলছি যে ভেঙে পড়া গণতান্ত্রিক ব্যবস্থাটা গত 34 বছরে যেটা ভেঙে গেছে, 2 বছরও সেটা সারানো হলো না, সেটা ভেঙে যাচ্ছে। আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা পশ্চিমবাংলায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটা প্রতিষ্ঠা করতে পারবো কিনা, কারণ নেই, এখনও নেই, আগেও ছিল না।
তো এই যে অবস্থাটা তৈরি হচ্ছে এর জন্য দায়ী কিন্তু আগের সরকার। পুরো প্রশাসনটাকে কুক্ষিগত করে গেছে এবং এখন যেটা করছে এরাও সেই সিপিএমের দেখানো পথে গিয়ে একই রাস্তাটা নিয়েছে। এটা আমাদের খুব দুর্ভাগ্য, কারণ আমরা যাদের উপর আস্থা করেছিলাম তারা তো সিপিএমের পথে চলবে এই জন্য করেনি। আমরা ভেবেছিলাম যে বৃদ্ধজনেরা যারা কোনো রাজনীতি করেন না, যারা এই সমীরবাবুরা যারা কোনো রাজনীতি করেন না, তারা মিছিল করেছিলেন যে একটা পরিবর্তনের মানুষের যে গণতান্ত্রিক অধিকারটা হরণ করা হয়েছে সেই অধিকারটা হরণ ফিরিয়ে দেবো। কিন্তু আমাদের দুর্ভাগ্য যখন মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে অ্যাকিউজ করেন, শাসক দল যখন নির্বাচন কমিশনের সভা বয়কট করেন, আগে তৃণমূল কংগ্রেস শাসক দলের মিটিং বয়কট করেছেন, মুখ্যমন্ত্রী সর্বদলীয় মিটিং বয়কট করেছেন, আমরা বুঝলাম রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তারা করেছেন। কিন্তু যখন নির্বাচন কমিশনের মতো একটা কনস্টিটিউশনাল অথরিটির মিটিং বয়কট করেন, তো সেখানে খুব দুর্ভাগ্য যে সেই মুখ্যমন্ত্রীর আমাদের গণতান্ত্রিক প্রথার মধ্যে কতটুকু তার আস্থাশীল সেটা নিয়ে সন্দেহ থাকে। এবং তিনি যেটা বলেছেন যে তার যদি ক্ষমতা থাকতো, যে তাহলে সংবিধানে ক্ষমতা থাকতে নির্বাচন কমিশনকে সরিয়ে দিতেন। আমি বলছি মানুষ কিন্তু আজকে বলছে যে যদি মানুষ সংবিধানে সেরকম ক্ষমতা দেয়া থাকতো যে এরকম দুর্বৃত্তায়ন সরকারকে ট্রিট করতে, তাহলে ওদের সঙ্গে সঙ্গে ডিজলভ করে দিত এই সরকারকে। সেই সাংবিধানিক অধিকার নিয়ে কিন্তু মমতা ব্যানার্জি এরকম অসাংবিধানিক কথা বলার অধ্যত্ত পাচ্ছেন। যে গণতন্ত্রের কথা উনি বলছেন সেই গণতন্ত্রের সুযোগ নিয়ে কিন্তু আজকে এরকম অসাংবিধানিক কথা বলার সুযোগ পাচ্ছেন। তা নাহলে নির্বাচন কমিশনকে কেউ এইভাবে আক্রমণ করতে পারে না। নির্বাচন কমিশন সম্বন্ধে কারো এরকম কটূক্তি করা উচিত নয়। এবং মন্ত্রীরা বলছেন, আমি এটা বলেছি, আমাকে যখন তোমাদের এমনি জিজ্ঞেস করেছে বাইরে তোকে আমি বলেছি যে এরকম দেখো এটা স্বাভাবিক। সে একটা কথা আছে না, বাবুজাত বলেন পারিষদ তার থেকে বেশি বলেন, এই পারিষদ তো বলবি আমি বলবো আপনার শেখানো বাড়ি থেকে আমি বলছি যে আমি স্বীকারই করছি তথাগত তার কাছ থেকে শেখা উক্তি আর কি, কারণ আপনার কাছ থেকে তো অনেক কিছু শিখে আমি সেই জন্য বলছি। তো এখন এদের একটা তোষামতকারীদের স্থাবকদের মধ্যে একটা কম্পিটিশন চলছে, কে কত বেশি আমাদের মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন, কার ব্যারোমিটারটা কত বেশি হবে, কে সাপ খেলার সাপ লুডো খেলার ময়েতে উঠতে পারবেন, এই কম্পিটিশনটা চলছে। ফলে মদন মিত্র যদি একটা কথা বলে বালু আর একটা কথা বেশি বলবে, আবার সুব্রত মঞ্জে আর একটু বেশি কথা বলবে, পার্থচার্য আর কথা বলবে, ববি আগ্নে আর কথা বলবে, এই কম্পিটিশন হচ্ছে। এখন যদি এই কম্পিটিশন হয়, এই কম্পিটিশন নিয়ে এই কম্পিটিশনটা কোনো সুস্থ মস্তিষ্কের লোকেরা করে না, এগুলো একদম অসুস্থ মস্তিষ্কের লোকেরা বা মানসিক বিকারগ্রস্ত লোকেরাই করে। এখন সেই কম্পিটিশন নিয়ে যদি আমাদের প্রতিপক্ষের মতো একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আলোচনা করতে হচ্ছে, এটা আমাদের খুব দুর্ভাগ্যজনক। কিন্তু ভারতবর্ষে এর নজির কি আগে আছে এইভাবে নির্বাচন কমিশনকে আক্রমণ? এই নির্বাচন কমিশনকে আক্রমণ আমাদের স্বনামধন্য মুখ্যমন্ত্রী যিনি যার শতবর্ষ কালকে পড়েছেন, যার শতবর্ষ পালন হচ্ছে, তিনিও বলেছেন যে এরকম উন্মাদ বলেছেন একে, টিএন সেশনকে বলেছেন। তা এখন কথা হচ্ছে এটা আমরা কিন্তু কোনোদিন কংগ্রেস বা এমনকি বিজেপির সঙ্গে অনেক বিরোধ আছে, কিন্তু স্বয়ংশাসিত সংস্থা সম্বন্ধে নির্বাচন কমিশন সম্বন্ধে কেউ কোনো মত করেনি। কারণ ইলেকশন কমিশন ধরুন এই কদিন আগে কংগ্রেসের আমলই তো বসিয়েছে সবাই, সোনিয়া গান্ধীর বিরুদ্ধে পর্যন্ত কেস রুজু করে দিয়েছিল, অনেক কংগ্রেসের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রের মন্ত্রীকে পর্যন্ত দিয়েছে, কোনো কিছু কাউকে রেয়াত করেনি। কারণ এই কনস্টিটিউশন তাহলে সুপ্রিম কোর্টের জাজ তো সব কংগ্রেসের আমলে বসেছে, তারা কিন্তু সব কংগ্রেসের বিরুদ্ধে বহু রায় দিচ্ছেন, কংগ্রেসকে ভৎসনা পর্যন্ত করছেন, হ্যাঁ সরকারকে ভৎসনা করতে হচ্ছেন, সিবিআই নিয়ে তো এমন কথা বললেন। তো এইগুলো সবই, কারণ আমাদের দেশের কতগুলো সংস্থান এমন এটা সারা পৃথিবীতে যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা আছে সেখানে গণতান্ত্রিক ব্যবস্থায় কতগুলো জায়গা থাকে, সেখানে সাংবিধানিক প্রধান যারা বা সাংবিধানিক যে সমস্ত কনস্টিটিউশনাল বডি যেগুলো তারা যখন আসে তখন কিন্তু তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যান। আবার সেই দায়িত্ব পালন করে যখন তারা চলে যান তখন তারা কোনো কোনো রাজনৈতিক দলে যুক্ত হন। যেমন সিএজি, যে সিএজি অনেক কিছু কংগ্রেস সরকারের বিরুদ্ধে করছে, তার প্রধান চতুর্বেদী যখন রিটায়ার্ড করে গেলেন তখন গিয়ে কিন্তু তিনি বিজেপির সাংসদ হলেন বা রাজ্যপাল হলেন। আমরা কিন্তু তার জন্য তাই কোনো অ্যাকিউজ করিনি, এটা তার রাজ্য অধিকার, তার গণতান্ত্রিক অধিকার, তিনি প্রয়োগ করেছেন। কিন্তু আজকে যেভাবে মানে সিটিং যিনি আছেন, এই সমস্ত সংস্থা আছেন, কনস্টিটিউশনাল বডিতে আছেন, তাকে যেভাবে মুখ্যমন্ত্রী কথা বলছেন, আমি বলবো যে মুখ্যমন্ত্রীকে ভগবান রক্ষা করুন, তাছাড়া কিছু নয়। আর একটা জিনিস হচ্ছে সংবিধানে
দোহাই দিয়ে তিনি বললেন গণতান্ত্রিক পদ্ধতিতে। তো গণতন্ত্র কোন পদ্ধতি? এত নির্বাচনে কেন লোক দাঁড়াতে পারলো না? তো উনি যদি এই কথাটা জ্যোতিবাবুর কথাটা বলেন, তাহলে জ্যোতিবাবু যা বলেছেন ঠিক বলেছেন। তাহলে উনি জ্যোতিবাবুর কথাটাকে সিলমোহর দিচ্ছেন যে যা বলেছেন ঠিক বলেছেন। তাহলে এতদিন উনি আমাদের সঙ্গে সুর মিলিয়ে যে সিপিএমের সাথে কথাগুলো বলেছেন সেগুলো কোনো নেই, সত্যতা নেই। এটি উনি প্রমাণ করলেন যে আগে উনি যা বলেছেন, উনি বিরোধী দলের নেতৃত্বে থাকালেন যেসব দাবিগুলো করতেন, যে সমস্ত কথাগুলো বলেছেন, তার সারবত্তা কিছু ছিল না। উনি ওনার আজকের কাজের থেকে সেটা প্রমাণ করছেন। এটা খুবই দুর্ভাগ্য, যেটা বাংলার মানুষ মনে করে না। উচ্চ মাধ্যমিকের লক্ষ লক্ষ ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে, তাদের অনিশ্চয়তা নিয়ে আমরা উদ্বিগ্ন। তার কারণ আজকে স্টে লাগার পরেও কলেজ স্ট্রিট মার্কেটে এই বইগুলি পাওয়া যাচ্ছে, যেখানে কি আশ্চর্য দেখুন, অনেকে বলতেই পারেন রাম জন্মানোর আগেই রামায়ণ। তার কারণ 21শে মার্চ বিদ্যাসাগর ভবনে ডক্টর মুক্তিনাথ চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, তিনি প্রস্তাবনা লিখছেন। একটা নয়, এটি একটি বাংলা বই যেটি এই পাবলিশিং কোম্পানি তারা প্রকাশ করেছে, এবং এটি তার ইংরেজি টেক্সট বুক, ইংরেজি ভাষার। এটাও 21শে মার্চ 2013। অথচ কি আশ্চর্য, এই যে বরাত এর নোটিফিকেশান হয়েছে 29শে এপ্রিল এবং টেন্ডার ডাকা হয়েছে 15ই মে, অর্থাৎ তার আগে প্রস্তাবনা কি করে লিখে ফেললেন এবং তা ছাপা হচ্ছে 21শে মার্চ তারিখে এই অভিযুক্ত যে প্রকাশনা সংস্থা তার বইয়ে। এখানেই প্রশ্ন, দুর্নীতির প্রশ্ন শুধু এখানে নয়। আরেকবার আপনাদের মনে করিয়ে দেব, অনেকে বলছেন রাজ্য সরকার আরেকবার ধাক্কা খেলো, কিন্তু ইস্যুটা তার থেকে অনেক গুরুত্বপূর্ণ। তার কারণ লক্ষ লক্ষ উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়ে এটার সঙ্গে যুক্ত, এবং যখন সরকারের আইনজীবী আদালতে দাঁড়িয়ে বলছেন এর ফলে ছাত্রছাত্রীদের অসুবিধে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করছেন মাননীয় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তিনি কড়া ভাষায় বলছেন যে এখন সরকারের হুঁশ ফিরেছে, কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি যখন বেআইনি কাজ করছিলেন তখন কি সরকারের হুঁশ ছিল না? আশ্চর্যের বিষয় যে যেখানে যে সংস্থাটি বই ছাপার জন্য যারা মামলা করেছে তারা 35% রয়্যালটি দিতে চেয়েছিল, যারা শেষ পর্যন্ত এই বইটা ছাপলো অর্থাৎ তারা রয়্যালটি দিয়েছে মাত্র 26%। অর্থাৎ এতটা রয়্যালটির লোকসান সত্ত্বেও কেন এই প্রকাশনা সংস্থার পেছনে এসে দাঁড়ালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অথবা স্বয়ং সরকার? দেখাবো। এবছর থেকে উচ্চ মাধ্যমিকের পঠন পাঠন শুরু হচ্ছে নয়া সিলেবাসে। মাসখানেক হলো ক্লাসও শুরু হয়েছে একাদশ শ্রেণীর, কিন্তু এখনও পড়ুয়াদের হাতে আসেনি নয়া সিলেবাসের বই। সেই সমস্যাই এবার একেবারে সংকটের রূপ নিল। মোট 8টি বই ছাপানোর জন্য দরপত্র আহ্বান করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 28শে এপ্রিল সেই দরপত্র খোলা হয়। দেখা যায় একটি বেসরকারি সংস্থা বই ছাপার জন্য সবথেকে বেশি 35% রয়্যালটি দিতে চেয়েছে, কিন্তু যে সংস্থাকে বরাদ দেওয়া হয় তারা রয়্যালটি দিচ্ছে মাত্র 26%। এরপরই হইচই শুরু করে দেয় 35% রয়্যালটি দিতে চাওয়া প্রকাশনা সংস্থাটি। অভিযোগ, তখন তাদের সংসদের দপ্তরে ডেকে সমঝোতা করার চেষ্টা করা হয়। সংস্থার অভিযোগ, সংসদের তরফে তাদের বলা হয় আপনারা আপাতত বাংলা বই ছাপার বরাত নিন, 35% রয়্যালটি দিতে হবে না, 26% রয়্যালটি দিলেই চলবে। কিন্তু সংস্থার দাবি, বরাতের নথি হাতে পেয়ে তারা দেখে বাংলার পরিবর্তে তাদের সংস্কৃত এবং পরিবেশ বিদ্যার বই ছাপার বরাত দেওয়া হয়েছে, যা খুবই কম সংখ্যায় ছাপা হয়। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় ওই প্রকাশনা সংস্থা। মঙ্গলবার উচ্চ মাধ্যমিকের সমস্ত সরকারি পাঠ্যপুস্তক ছাপানোর দরপত্র প্রক্রিয়া, পাঠ্যপুস্তকের প্রকাশনা এবং বিক্রির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। বিচারপতি যখন এই নির্দেশ দিচ্ছেন তখন আদালতে দাঁড়িয়ে সরকারি আইনজীবী সুতনু পাত্র বলেন এর ফলে ছাত্রছাত্রীদের অসুবিধে হবে। তখন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় বলেন এখন সরকারের হুঁশ ফিরেছে, কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি যখন বেআইনি কাজ করছিলেন তখন কি সরকারের হুঁশ ছিল না? আদালতের নির্দেশের পরই সংসদ সভাপতি মুক্তিনাথ চট্টোপাধ্যায়কে তলব করেন শিক্ষামন্ত্রী। গোটা বিষয়টি সম্পর্কে জানতে চান ব্রাত্য বসু। প্রায় আধ ঘন্টা কথা হয় দুজনের মধ্যে। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় আদালতের নির্দেশ নিয়ে সরাসরি কিছু বলতে না চাইলেও সংসদ সভাপতি এদিন স্বীকার করে নিয়েছেন যে পড়ুয়াদের হাতে বই পৌঁছে দিতে আরও দেরি হবে। বই তো কালকে ছাত্রছাত্রীদের কাছে যাওয়ার কথা ছিল, দেখা যাক কি হয়। ডিলেড হলো না, ওরা আবার সরাসরি বিচারপতিকে বলেছিলেন আপনাদের লয়ার ছাত্রছাত্রীদের সমস্যার কথা, তখন উনি বলেছেন যে যদি বেআইনি কাজকর্ম হয় সরকার কি তখন হুঁশ ছিল না? এই কথাটা সেটা জানি না, আমি তো কোর্টে নিজে প্রেজেন্ট ছিলাম, আমি লয়ারের সঙ্গে কথা বলি।
নতুন সিলেবাসের সিদ্ধান্ত অনেক আগেই হয়েছে, কিন্তু সেই সিলেবাস অনুযায়ী বই ছাপতে ব্যর্থ সংসদ। এমনকি দরপত্র কমিটির সিদ্ধান্তে অসম্মতি জানিয়েছেন সংসদ সচিব নিজেই। সভাপতি সচিব মতবিরোধের জল এতদূর গড়িয়েছে যে হস্তক্ষেপ করতে হয়েছে খোদ শিক্ষামন্ত্রীকে, ডানা ছাঁটা হয়েছে সচিবের। এই পরিস্থিতিতে এবার খোদ সংসদ সভাপতির বিরুদ্ধেই উঠল স্বজন পোষণের অভিযোগ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কি কারোর আছে? ধ্রুবজ্যোতি প্রামাণিক ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। সোমবাবু, লক্ষ লক্ষ ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে এই দুর্নীতি করা একবার রাজ্য সরকারের বাধলো না? না, দুর্নীতি কি দুর্নীতি না সেটা তো না, এটা কোর্ট বলছে। কি বলছেন? 35 এর জায়গায় 26 দিচ্ছে, যদি কোনো ভুল হয়ে থাকে চেষ্টা হয়েছে, সে তো যদি গন্ডগোল, এটা তো ফ্যাক্ট, যেটা ঘটনা সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা ঠিক সময় বইটা পেল না, এটা একটা বড় না, দুর্নীতিটাও ঘটনা। দুর্নীতির জন্যই এই হেনস্থা। যদি দুর্নীতি হয়ে এত থাকে, লক্ষ ছাত্রছাত্রী, তাদের অভিভাবক, তাদের বাড়ির লোক, যদি দুর্নীতি হয়ে থাকে, দুর্নীতির বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। সেটা তো অলরেডি শিক্ষামন্ত্রী তাকে ডেকে পাঠিয়েছেন পুরো বিশদ বিবরণী। টেন্ডার ইস্যু হওয়ার আগে প্রস্তাবনা ছাপা হয়ে গেছে। কি প্রস্তাবনা ছাপা, যদি কোনো গন্ডগোল থেকে থাকে সেটা তো আমি আজকের পার্টে করতে পারবো। স্টে হওয়ার পরে পুলিশের উচিত না সবার আগে এই বইগুলো সিজ করা? না, সেটা তো পুলিশ কি এখনো খোলা স্পষ্টভাবে, সেটা নিশ্চয়ই নির্দেশ নিশ্চয়ই সরকার দেবে যে যদি কোনো অসুবিধা হয়ে থাকে এই জায়গাগুলোতে, তাহলে সেখানে খুব স্বাভাবিকভাবে তার যে প্রক্রিয়াগত যে জায়গাগুলো আছে সেগুলোই করবে। কিন্তু যে সংস্থাকে নিয়ে মানে গন্ডগোল, মানে যাদেরকে কম দিয়ে মানে রয়্যালটি দেওয়া সত্ত্বেও যাদেরকে দেওয়া হয়েছে, সেটা কিন্তু খুব নামকরা একটা প্রকাশনা সংস্থা। হ্যাঁ, তাতে কি হয়েছে? কিন্তু খুব স্বাভাবিকভাবে আজকে এটা নিয়ে অনেকে তো বলছেন এনাদের বলা হচ্ছে 35 দিতে হবে না, 26। কি কথা, যদি কোনো ভুল হয়ে থাকে সরকার নিশ্চয়ই ব্যবস্থা নেবে। একটা বেআইনি ব্যবস্থা হলে নিশ্চয়ই তার পাশে সরকার থাকবে। এটা তো ব্যবস্থা সরকার নিল না, মাননীয় আদালত নিল, আদালতের নির্দেশে তো সেটা নিশ্চয়ই খুঁটিয়ে দেখবে, এবং যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো সংশোধনের সুযোগ সরকারের রয়েছে। সরকার নিয়ে তো বেআইনি ভাবে অভিযোগ যে সেটেলমেন্টের চেষ্টা অবধি হয়েছে উচ্চ মাধ্যমিকের চেষ্টার অভিযোগ, ওইটা তো সবটাই অভিযোগটা তো প্রমাণিত হতে হবে। আচ্ছা, এটা তো অভিযোগ নয়, প্রস্তাবনা ছাপাটা অভিযোগ নয়, আর কি অভিযোগ বলবে? যদি হয়ে থাকে, আমি তো বলছি যদি হয়ে থাকে, যদি কেন এখনো যদি এটা কি আমরা কনক্লুড করতে পারি নাকি? মানে ছাপা হয়েছে, বইতে ছাপা হয়েছে সেটা ধাক্কা খেলো, স্থগিতাদেশ দিয়েছেন, এটা তো তদন্ত হবে। আমি আরেকবার শুনিয়ে দিতে পারি কি বলবেন বিচারক? পরবর্তী পর্বে তো দেখা যাবে যে যদি কোনো গন্ডগোল থেকে থাকে সেগুলো সংশোধন করবেন। অলরেডি তো শিক্ষামন্ত্রী ব্যবস্থা মানে তাকে ডেকে পাঠিয়েছেন, তার থেকে ডিটেইলস জানতে। বুঝলাম না, আমি এর আগেও এই ব্যাপারটা যখন বুঝলাম না, প্রাথমিক পর্বে উঠে আসে, যখন ওই সেক্রেটারির সঙ্গে যখন সংঘাত তৈরি হয়, তখন থেকেই কিন্তু রাজ্য সরকার এই ব্যাপারগুলো, এটা তো স্পষ্ট দুর্নীতি, এর ভেতর তো দুর্নীতি যদি থাকে কোনো ব্যাপার নেই, সরকার ব্যবস্থা নেবে। আপনি যদি বলতে না, যদি তো বলতেই হবে। হাইকোর্টে গড়ালো কেন? না, হাইকোর্টে গড়ালো, কিন্তু হাইকোর্ট তো এখনো পার্মানেন্ট রায় দিয়ে দেয়নি। মানে এটা কি রায় দিয়েছে? স্থগিতাদেশ দিয়েছে। সেটা থেকেই তো ইঙ্গিতটা স্পষ্ট। স্থগিতাদেশ দিয়েছে, তদন্ত হবে, তারপরে ব্যবস্থা নেবে। অবজারভেশনটা আরেকবার পড়ে শোনাবো সুমন বাবু। আমি একটা কথা বলবো, দুর্নীতিতে তো সরকারই করেছে, সরকার আবার কি ব্যবস্থা? সরকার দুর্নীতি করবে কেন? দুর্নীতি সরকার করেছে, আপনি দেখাই যাচ্ছে হাইকোর্টের রায়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটা স্বশাসিত সংস্থা, সুতরাং সরকার সেখানে সরকারের বাইরে স্বশাসিত সংস্থা, তারা নিজেদের মতো করে দরপত্র আহ্বান করে। প্রাইভেট বা গভর্নমেন্ট সেটা গুরুত্বপূর্ণ না, সেখানে যদি যারা দায়িত্বে আছে তারা যদি কোনো ভুল করে থাকেন সরকার ব্যবস্থা নেবে। এই নিয়ে যখন অভিযোগ উঠলো তখন শিক্ষামন্ত্রী, সচিব এবং শিক্ষামন্ত্রী বা সভাপতিকে ডেকে পাঠালেন, তারপরে তো টেন্ডার হয়েছে, মানে শিক্ষা সংসদের সভাপতি পাশে তো দাঁড়াননি। মানে এই ব্যাপারটার সঙ্গে সরকারকে সরাসরি এক্ষুনি যুক্ত করার কোনো দরকার নেই। সরকার সচেতন, সরকার ব্যবস্থা নেবে। বাবু, আমাদের দুর্ভাগ্য যে একটা স্বশাসিত সংস্থা, একদম দুজন না, 8 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। না না, এটা অবশ্যই, এটা তো আমি আপনার সঙ্গে একমত। ছাত্রছাত্রীদের কাছে সময় বই পৌঁছাচ্ছে না। আপনি অতীতে ফিরে যান, আপনি মনে করুন আপনি অধ্যাপক নন, সরকার একটা সরকারি সংস্থার সঙ্গে আপনি সরাসরি যোগসূত্র স্থাপন করেন, তাহলে আমি আপনার কি মনে হয় যে ভুলে যান আপনি অধ্যাপক? স্বশাসিত সংস্থাটা কি নির্বাচিত না মনোনীত? নির্বাচিত মনোনীতের ব্যাপার না, স্বশাসিত সংস্থা তারা নিজেরাই টেন্ডার প্রক্রিয়াটা করে।
মানে তাদের যদি কোনো ত্রুটি হয়ে থাকে সেটা নিশ্চয়ই সরকার সেখানে ব্যবস্থা নেবে তাদের। সরকারের দায়িত্ব আপনি সরকারকে জড়াবেন যদি মনে করেন জড়াবেন, আপনার কথায় আপনি জড়াবেন। না না, সরকার তো জড়িয়ে রয়েছে। সরকার তো এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, মানে এর পাশে তো কোথায় নিয়েছে? না না, এর পাশে এসে দাঁড়ায়নি বা একে সমর্থন করেন, মানে পাশে এসে দাঁড়াননি, তার কি প্রমাণ আছে আপনার কাছে? কোথায় কোনো বিবৃতি আপনারা সরকারি আইনজীবী কি বললেন? শিক্ষামন্ত্রী সেখানে তাদের ডেকে তার সঙ্গে কথা বলে বিবৃতি কোথায়? বিবৃতি কোথায়? আপনার প্রশ্নই আপনাকে ফিরিয়ে দিচ্ছি। সরকার যে পাশে দাঁড়ায়নি তার বিবৃতি কোথায়? তারপরে টেন্ডার ইস্যু হয়েছে, আপনি তারিখটা বলে দেবেন আরেকবার। বিবৃতি দেবেন না শিক্ষামন্ত্রী। শুনুন, আমি একটা কথা বলবো। তাহলে আপনি নিশ্চিত কি করে আছেন সরকার পাশে দাঁড়াননি? সভাপতি সেক্রেটারির সঙ্গে গন্ডগোলে সেখানে শিক্ষামন্ত্রী সেই গন্ডগোলটা মেটানোর চেষ্টা করছেন বা কি ত্রুটি বিচ্যুতি হয়েছে দেখার চেষ্টা করছেন, সেখানে শিক্ষামন্ত্রী বিবৃতি দেবেন। আমরা একটা জিনিস কিন্তু এখানে একটা জিনিস পরিষ্কার, সরকার প্রথম কথা আমি মনে করি ঘটনাটা ঘটেছে সেটা সরকারের দ্বারাই হয়েছে। দ্বিতীয় কথা, এই ঘটনাতে যারা জড়িত তাদের পাশে সরকার দাঁড়ায়নি, যেটা সুমন বলছেন। না না না, আমি এক সেকেন্ড, কিন্তু সুমন যে তার পাশে দাঁড়িয়েছে সেটা কিন্তু প্রমাণিত। না না, সেটা তো কে কার পাশে দাঁড়িয়েছে সেটা যারা দেখছে দর্শকরা তারা সিদ্ধান্ত নেবে। আপনার কথায় ফাইনাল কিছু হয়ে যায়। এক হচ্ছে যে সচিব প্রেসিডেন্টের এই প্রস্তাবে অপোজ করার পর কি করে টেন্ডার ছাড়া হয় সেটা নিয়ে আমার প্রশ্ন রইল। উদয়নবাবুর কাছে এইসব সমস্ত ছেড়ে আমি ধরলাম যে সরকার এর মধ্যে কোনো যুক্ত আছে নেই, আমি সেদিকে যাচ্ছি না। ধরে নিন আপনি ভুলে যান আপনি অধ্যাপক, আপনি একজন ছাত্র, আপনি 15 দিন ক্লাস করেছেন আপনার ইংরেজি এবং বাংলার বই ছাড়া, এর দায় কে নেবে উদয়নবাবু? না দেখুন, একটা এখানে যেটা বলা যায় সেটা হচ্ছে সেই সন্তোষ কুমার ঘোষ আনন্দবাজারে একটা ঘটনা প্রসঙ্গে লিখেছিলেন যে শাক দিয়ে তো মাছ ঢাকছো, শাকটা কি দিয়ে ঢাকবে? 8 লক্ষ ছাত্রছাত্রী। হ্যাঁ, এখানে আসল যে বিষয়টা চলছে সেটা হচ্ছে যে মুক্তিনাথ বাবু তো এর আগেও মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যিনি সভাপতি তিনি এর আগেও তো একটা ওই স্কুলের ওই ভর্তি টেস্ট পরীক্ষার রেজাল্ট নিয়ে উনি একটা গন্ডগোল পাকিয়েছিলেন এবং এটা প্রমাণিত যে উনি প্রশাসক হিসেবে খুব খারাপ সন্তোষপুরের স্কুলে, এবং আপনাদের স্টুডিওতেও তিনি এসেছিলেন এবং নিজেকে ডিফেন্ড করতে পারেননি। প্রশাসক হিসেবে খুব খারাপ, তা সত্ত্বেও তাকে রেখে দেওয়া হয়েছে। এবার প্রমাণিত হচ্ছে যে তিনি প্রশাসক হিসেবে শুধু খারাপ নয়, তিনি আরো অনেক ম্যাল প্র্যাকটিসের সাথেও জড়িয়ে পড়ছেন। এটা মানে হয়তো না 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 তিনি কোনো প্রমাণ ছাড়া না না আমি বলছি না আপনি হাইকোর্ট বলেছেন, আপনি সবই ধারণা করে বলছেন, আপনার হাতে কোনো তথ্য নেই। আমাকে বলতে দিন, আমি একবারও বলছি না আমি মুক্তিনাথ বাবুকে চিনি না, তিনি একজন শ্রদ্ধেয় মানুষ, আমি তাকে চিনি না। সুমন বাবু, হাইকোর্ট আজকে মাননীয় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন এখন সরকারের হুঁশ ফিরেছে, কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি যখন বেআইনি কাজ করছিলেন তখন কি সরকারের হুঁশ ছিল না? এই মন্তব্যটা উদয়নবাবুর নয়, মাননীয় বিচারপতি। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতিতে যাব, কিন্তু তার আগে বলি যে মুক্তিনাথ বাবুর সমস্যা আমাদের আলোচনার বিষয় নয়। আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই 8 লক্ষ ছাত্রছাত্রী তাদের সমস্যা থেকে কবে মুক্তি পাবে এবং কেন তাদের এই সমস্যায় পড়তে হলো। ছোট্ট বিরতি, ফিরে আসছি। সরাসরি চলে যাব অবসরপ্রাপ্ত বিচারপতি ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন। আপনার কাছে প্রথম প্রশ্ন, সেটা অন্য কেউ নয়, স্বয়ং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে তার বিধায়ক সংখ্যা যদি আর 5-6টা বেশি থাকতো তাহলে তিনি নির্বাচন কমিশনারকে মীরা পাণ্ডেকে সরিয়ে দিতে পারতেন। আমাদের যা ধারণা সেটা হচ্ছে যদি সবাই তৃণমূল কংগ্রেসেরই বিধানসভায় সদস্য হতো, তার যদি 294 জন বিধায়কও থাকতেন তাহলেও বোধহয় সেটা সম্ভব নয়। আপনার মতটা জানতে চাইব। আচ্ছা, এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে সংবিধানে 243 K2 প্রভাইসতে বলা আছে, একটু মন দিয়ে শুনলে বোঝা যাবে, provided that the election commission shall not be removed from the office except in a like manner and on the like ground as judges of the High Court, and the conditions of service of the State Election Commission shall not be varied to the disadvantage
আফটার হিজ অ্যাপয়েন্টমেন্ট। এই একটা ক্লজ। সেকেন্ড ক্লজ হচ্ছে যে হাইকোর্টের জজকে যদি রিমুভ করতে হয়, সেখানে বলা আছে, সংবিধানে বলা আছে যে ইন দ্য সেম ম্যানার যেভাবে সুপ্রিম কোর্টের জজকে সরানো যায়। এবং সুপ্রিম কোর্টের জজ সম্বন্ধে মানে সংবিধান বলছেন, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে judge of the Supreme Court shall not be removed from his office except an order of the President passed after the address of each house of the Parliament appointed by majority of the total membership of the House and by majority of not less than ইত্যাদি ইত্যাদি। এখানে বলছে for such removal on the ground of proved misbehavior or incapacity। 2 নম্বর হচ্ছে Parliament may by law regulate the procedure for the presentation of an address and for the investigation and proof of the misbehavior or incapacity of a judge of judge of Supreme Court। তার মানে এখানে ইচ্ছে করলেই হাত তুলে সরিয়ে দেওয়া যায় না। প্রথম দেয়ার মাস্ট বি সার্টেন মিসকন্ডাক্ট যে থাকবে, ত্রুটি বিচ্যুতি থাকবে, মিসবিহেভিয়ার অ্যান্ড ইনক্যাপাসিটি, সেটাকে ইনকোয়ারি করবে একটা এক্সপার্ট লিগ্যাল কমিটি, তাদের অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট। তারা এনকোয়ারি করে যে যাকে সরাবে তাকে সুযোগ দিয়ে কথাবার্তা বলে দে উইল মেক এ পজিটিভ ফাইন্ডিং দ্যাট এ পার্টিকুলার জাজ ইজ গিলটি অফ দিস অফেন্সেস। তারপরে পার্লামেন্টে আসবে। এই হচ্ছে ব্যাপার। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে হোয়াট ইজ দ্য চার্জেস এগেইনস্ট দ্য স্টেট ইলেকশন কমিশন। চার্জ নেই। এখানে একটা সবাই ভুল করছে যে বাই মেজরিটি হাত তুলেই সরিয়ে দেওয়া যায়, এটা সম্পূর্ণ ভুল। ভগবতীশবাবু, আমার পরের প্রশ্নই থাকবে যে ধরুন নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে, নোটিফিকেশন হয়ে গেছে, নির্বাচনী বিধি লাগু হয়ে গেছে, এই অবস্থায় রাজ্যের একেবারে তৃণমূল স্তরের পাড়ার নেতা থেকে সাংসদ, বিধায়ক, স্বয়ং মুখ্যমন্ত্রী তারা নির্বাচন কমিশনারকে আক্রমণ করছেন। নির্বাচন কমিশনের কি কোনো কিছু করার আছে? নির্বাচন কমিশন কি কোনো ব্যবস্থা নিতে পারে এই নির্বাচনী বিধি লাগু হয়ে যাওয়ার সময় এই কমিশনকে ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে? নিশ্চয়ই পারে। কারণ হচ্ছে এখানে এই ইলেকশন কমিশনকে টার্গেট করে যদি কোনো মিথ্যে কথা বলা হয়, মিথ্যে অভিযোগ আনা হয়, তাহলে ইলেকশন কমিশন ক্যান টেক স্টেপস। কি ধরনের ব্যবস্থা? মানে আমি এই জন্যই আপনাকে প্রশ্নটা করছি যে এরকম একটা পারসেপশন আছে যে কমিশন আসলে নখদন্তহীন, বড়জোর সব থেকে বেশি ভৎসনা করতে পারে, যেটা অন্য জাতীয় ক্ষেত্রে হয়েছে ইত্যাদি। তার থেকে আজকেও যেমন শুভেন্দু অধিকারী সাংসদ, তিনি বলছেন কমরেড মীরা পান্ডে। তো এই ধরনের আক্রমণের বিরুদ্ধে বা কমিশনকে প্রতিষ্ঠানগতভাবে বা পদাধিকারীকে ব্যক্তিগতভাবে আক্রমণের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায়? সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে টু ফাইল সুট ফর ডিফামেশন সিভিল অ্যান্ড ক্রিমিনাল। সেকশন 500 অফ দি ইন্ডিয়ান পেনাল কোডে ডিফামেশন করতে পারে এবং সুটও ফাইল করতে পারে। কারণ তাকে অপমানিত করা হচ্ছে, তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে, তার মানে তাকে ডিফেম করা হচ্ছে, তার মানহানি করা হচ্ছে। হ্যাঁ স্যার, আমি আব্দুল মান্নান বলছি। আপনার থেকে একটা আমি মতামত চাইছি, সেটা হচ্ছে, ভালো আছেন তো? বল। হ্যাঁ, আপনার একটা মতামত চাইছি, সেটা হচ্ছে যে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমারও তো কতগুলো ফান্ডামেন্টাল রাইট আছে, গণতান্ত্রিক অধিকারও আছে। তো আমি যদি দেখি কোথাও কোনো এরকম কনস্টিটিউশনাল বডিকে সুপ্রিম কোর্টের কোনো অর্ডার বা রায় দেওয়ার পরে তাকে অ্যাকিউজ করা হচ্ছে, কনস্টিটিউশনাল বডিগুলোকে তার সম্বন্ধে কটূক্তি করা হচ্ছে, তিনিও একটা সংস্থার, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রী বা অন্যান্য পদাধিকারী, তো আমি কি তাদের বিরুদ্ধে যদি কোনো মানে ডিফামেশন কেস করতে পারি, মানে চাই, আমি কি পারি? কি আমার সেই অধিকারটা কি আছে? আপনি একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসেবে আপনার মতামতটা দিন। নিশ্চয়ই পারে। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন তৈরি হয়েছে ওই জন্যই তো, টু এক্সপাউজ দ্য কজ অফ আদার্স। এইটা কি সুপ্রিম কোর্টে করতে হবে? কারণ সুপ্রিম কোর্টের অর্ডারের উপর ভিত্তি করা হয় কেসটা, সুপ্রিম কোর্ট যেতে হবে। কারণ এখন বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে যে মীরা পান্ডে, যে স্টেট ইলেকশন কমিশন, তিনি রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ না করে কতগুলো দিনক্ষণ ঠিক করেছেন যেটা ঠিক হয়নি এবং যেটা জনস্বার্থ বিরোধী, এক কথায়। সেক্ষেত্রে আপনি সুপ্রিম কোর্টে যেতে পারেন। সুপ্রিম কোর্ট ইজ বেস্ট কোর্ট টু নো আন্ডার হোয়াট সার্কামস্টান্সে সুপ্রিম কোর্ট এই অর্ডারগুলো পাস করেছে এবং তার জন্য দায়ী কে। মানে খুব অল্প কথায় আপনি করার কথা ভাবছেন, তো মনে হচ্ছে আপনি কি করবেন? আমি আমার আইনজীবীদের সঙ্গে কথা বলছি, আমি ডকুমেন্টসগুলো জোগাড় করেছি। যে নির্বাচনী, আমি নিজেও সেদিন সুপ্রিম কোর্টে ছিলাম, দেখেছি যে কোর্টের অর্ডার যেটা দিয়েছিলেন মহামান্য বিচারপতিরা, সেটা হচ্ছে
দুপক্ষের আইনজীবীরা সহমত হয়ে তারা নির্বাচনের দিন করেছেন, সব কিছু করেছেন। প্রথম যখন একটা 5টা দিন হয়েছিল সেটা আবার চেঞ্জ হলো। তোমার মনে আছে তোমরা ব্রেকিং নিউজে প্রথম 5টা ডেট দিয়েছিলে, পরে আবার সেটা চেঞ্জ করেছো। প্রথম যখন দেওয়া ছিল, তার মানে এক্ষেত্রে আপনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে? আমি পরামর্শ করেছি এবং আমি ডকুমেন্ট সব জোগাড়ও করেছি কিভাবে কি মন্তব্য করা হয়েছে। আমি একটু উনি যেহেতু ভগবতবাবু খুব নাম করা বিচারপতি ছিলেন, অনেক রায় দিয়েছেন, অনেক হচ্ছেন, আমি তার থেকে একটা সুযোগ পেলাম বলে ভগবতীকে আমি ব্যক্তিগত শ্রদ্ধা করে একটু মতামত। অনেক ধন্যবাদ। কামদুনির ঘটনায় আসবো। আমরা কি দেখলাম যে রাজ্য মানবাধিকার কমিশনের স্পষ্ট নির্দেশের পর বেশ কিছুটা দেরিতে পুলিশ কর্মীরা গেলেন টুম্পা এবং মৌসুমীদের সিকিউরিটি বন্দোবস্ত করতে। কামদুনিতে উর্দিধারীদের আমাদের চোখে পড়ল, কিন্তু আজকে তার বেশিরভাগ উর্দিধারীদের ফিরিয়ে আনা হয়েছে, তারা প্রত্যাহার করা হয়েছে। কি ঘটনাটা শুরুতেই দেখব। কামদুনি কাণ্ডের পর গ্রাম জুড়ে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো, কিন্তু ক্রমশ আলগা হচ্ছে নিরাপত্তা। গ্রামে এখন হাতে গোনা কয়েকজন পুলিশ কর্মী। ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। নতুন করে নিরাপত্তাহীনতায় ভুগছে কামদুনি কাণ্ডের পর থেকেই বারবারই নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। ঘটনার পরই কামদুনি বাসস্ট্যান্ড ও গ্রামের ভেতরে 2টি পুলিশ ক্যাম্প করা হয়। গ্রামে ঢোকা ও বেরোনোর পথে শুরু হয় তল্লাশি। দিনের বেশিরভাগ সময়ই চোখে পড়ত পুলিশি টহল দিতেন আইআরবি জওয়ানরাও। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, গত কয়েকদিন ধরে অধিকাংশ পুলিশ কর্মীকেই তুলে নেওয়া হয়েছে, বন্ধ হয়ে গিয়েছে টহলদারি। গ্রামে 2-1জন পুলিশ কর্মী চোখে পড়লেও তাদের গতিবিধি পুলিশ ক্যাম্পের মধ্যে সীমাবদ্ধ। ঘটনায় নতুন করে ক্ষোভের আঁচ কামদুনিতে। ঘুরলাম, দেখলাম পুলিশ কালকের মধ্যে নেই। আর নিরাপত্তা হলো রাত্রে নিরাপত্তা তো নেই, মেয়েদের কোনো নিরাপত্তা, রাত্রে কোনো পুলিশই নেই। নিরাপত্তা সাধারণ গ্রামবাসী তো দিনের বেলা নিরাপত্তা করতে পারবে, তো রাত্রে কোথায় নিরাপত্তা? নিরাপত্তা তো দেখছি নেই কাল থেকে, কি কারণে মানে নেই সেটাও আমরা জানি না সঠিক। কালকে হঠাৎ দেখছি মানে কোনো পুলিশ গ্রামে নেই। কামদুনিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন টুম্পা কয়াল, মৌসুমী কয়াল। ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী। টুম্পা মৌসুমীদের কপালে জুটেছে মাওবাদী সিপিএম তকমা। এই দুজনকেই নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য মানবাধিকার কমিশন। বেশ কিছুদিন পর তাদের বাড়ির সামনে একজন করে মহিলা পুলিশ কর্মী মোতায়েন করা হয়, কিন্তু সেই একজনকেও তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। কাল থেকে আর কোনো পুলিশ নেই, মানে কিছু মানুষের মুখে শোনা যাচ্ছে যে বাইরে 1-2 আছে, কিন্তু দেখছি না। আমরা একটু ভয় লাগছে যে হঠাৎ করে পুলিশ চলে গেল কেন। মহিলা পুলিশ না থাকলে আমরা মহিলারা নড়ছি, আমাদের গায়ে সিপিএন বা মাওবাদীর তকমা দেওয়া হচ্ছে, তাই এতে তো আমাদের একটু নিরাপত্তা কমই পাচ্ছি, আমরা ভয় পাচ্ছি। পুলিশ ও প্রশাসনে আস্থা হারিয়েছে কামদুনি। সিআইডি নয়, এখন তারা সিবিআই তদন্ত চাইছে। গ্রামের মেয়ের উপর নৃশংস অত্যাচারীদের শাস্তি চেয়ে 15 তারিখ রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছেন গ্রামবাসীরা। প্রকাশ সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, কামদুনি। মৌসুমী, গতকাল থেকে তার আগে থেকে আস্তে আস্তে পুলিশ কর্মী কমে যাচ্ছে। আমরা কি দেখলাম, একে দেয়া হলো দেরি করে, এখন সম্ভবত তাদের প্রত্যাহার করা হচ্ছে। কি অবস্থা এখন গ্রামে? কি অবস্থা বলতে, প্রথমে খুবই পুলিশ ছিল, মানে যেদিকে তাকাবেন সেদিকেই পুলিশ, কিন্তু হঠাৎ করে দেখছি 1-2 কমতে পুলিশের চাপ দিন কমেই আসছে। এবার কাল থেকে আজ মানে 5টা পর্যন্ত কোনো পুলিশই ছিল না। এবার সবাই মেয়েরা প্রশ্ন করছে বা স্টুডেন্টরা এসে কি ব্যাপার পুলিশ নেই, ভয় পাচ্ছি আমরা। তারপরে আমরা বললাম যে কাল থেকে আমরাও তো দেখছি না, একটু আতঙ্ক মনের মধ্যে যে হঠাৎ করে কালকের থেকে হঠাৎ করে পুলিশ নেই কেন। তারপরে এই বিকালে সন্ধ্যের সময় আমরা বার হয়েছি, তারপরে দেখে একটা মহিলা পুলিশ আসলেন। উনি বললেন যে আমরা তো ছিলাম আগে মিডিয়ার সামনে, আপনারা বলতে গেলেন কেন? আমি কোথায় ছিলেন আপনারা? বলে আমরা যেখানে শিফট হয়েছি যে ঘরে, আমরা সেখানেই তো ছিলাম। বলি তা আপনারা কি ঘরের মধ্যে থাকার জন্য? আপনাদের তো এখানে পাহারা দেওয়ার কথা, মানে আমাদের গ্রামের মহিলাদের সিকিউরিটির প্রয়োজন, তা আপনারা ওখানে ঘরের মধ্যে কি করছিলেন? বলেন দেখুন আমাদের উপর থেকে চাপ আছে, আমাদের বলেছে কাল থেকে আপনারা একটু গা ঢাকা দিয়ে থাকবেন, কাল থেকে আজ পর্যন্ত, তাই জন্য আমরা ওখানে ছিলাম। আমাদের এই মহিলা পুলিশটা বললেন, এই কথাটা বলেছেন আমরা যখন বার হলাম। মানে দেখুন গা ঢাকা দিয়ে থাকার জন্য তো কামদুনি আসেননি আপনারা তো এখানে সিকিউরিটির জন্য এসে, আমাদের দরকার, মহিলাদের দরকার, কিন্তু আপনারা ভিতরে আছেন কেন? আপনারা বাইরে আসুন, বাইরে ঘুরুন। আমাদের সাথে তো কাল থেকে কোনো পুলিশই আমাদের গ্রামে নেই। এ প্রত্যেক মানে স্টুডেন্টরা এসে বলে বাবা ভয় পাচ্ছে, স্কুলে যাবো কি করে, এরকম সব বলছে। আমি তো খুব একটা বাইরে বেরোই না, কিন্তু আমি যতটুকু দেখলাম যে আমাদের বাড়ির কাছাকাছি ছিল পুলিশ, কিন্তু কাল থেকে হঠাৎ করে নেই, এরকম একটু মনের মধ্যে আতঙ্ক ভয় সৃষ্টি হয়েছে।
টুম্পা, তোমার কাছে জানতে চাইবো যে 13 তারিখ দিল্লি যাচ্ছ মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে, তারপর প্রধানমন্ত্রী ইত্যাদি তাদের সঙ্গেও যদি দেখা হয়, কি চাইবে? মানে রাজ্য থেকে কি যথেষ্ট বিচারের আশা আর করছো না, সেই জন্যই দিল্লি দ্বারস্থ হচ্ছ? না, আমরা তো এখানে তো মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রেখেছিলাম বা সিআইডির উপরে ভরসা রেখেছিলাম, রেখে এতদিন তো আমরা চুপচাপ ছিলাম, তা দেখলাম তো কিছুই হচ্ছে না। ওর জন্য আমরা মনে করছি যে দিল্লিতে যাব রাষ্ট্রপতির কাছে, সেখানে যদি আমরা গিয়ে সুবিচার পাই, ওর জন্য ওই আশা করেই আমরা দিল্লিতে যাচ্ছি। কি বলবে মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে যখন প্রণববাবুর সঙ্গে দেখা হবে? যেমন প্রথম থেকেই আমরা বলে এসেছি যে দোষীদের জন্য শাস্তি হয়, আমাদের স্কুলের ওখানে খুব প্রবলেম, তারপর জলের প্রবলেম, এগুলো যেন একটু দেখা হয়। রাস্তাঘাটে কোনো লাইট নেই, ব্যবস্থা নেই গাড়ি ঘোড়ার কোনো, আমাদের রাস্তাঘাটে আর কি হাঁটে যাতায়াত করতে হয়, অনেক দূরে কলেজে যেতে হয়, স্কুলে যেতে হয়, এইগুলোই আমি বলবো বলে আমরা যাচ্ছি। মাস্টারমশাই, যে এলাকার মানে পরিকাঠামোগত সমস্যার কথা প্রথম দিন থেকে আপনারা বলে আসছিলেন, আলো, রাস্তা, বাস রুট, সেগুলোতে কি কোনো পরিবর্তন আসেনি? একই রকম? অ্যাকচুয়ালি কোনো পরিবর্তনই আমি আর দেখতে পাচ্ছি না। প্রথম বোধহয় 2-4 দিন একটু পরিবর্তন পেয়েছিলাম, যে এরকম পোস্ট পোতা হয়েছে বা এরকম, কিন্তু লাইট আর আদেও জ্বলেনি। 2-4টে পোস্ট পোতা হয়েছে, এবার কয়েকটা পোস্ট পোতা হলো ঠিক আগে সঙ্গে সঙ্গে, তারপর থেকে আর কিচ্ছু ডেভেলপমেন্ট নেই। মানে বোধহয় এদের ওরা মানে নির্যাতিতার ভাই, ওরা যে গেছিল মুখ্যমন্ত্রীর কাছে দেখা করেছিল, তখন বলেছিল যে আমাদের 12টা দাবি আছে। আমার তো মনে হয় না একটাও দাবি পূরণ হয়েছে আমাদের। আমি একদম কামদুনির প্রত্যেকের ভাষাই বলতে চাইছি যে আমাদের দাবি তো মেন শিক্ষার দিকটা তো আছেই, কিন্তু পরিকাঠামো যেটা বলছেন, পরিকাঠামোর যদি না ঠিক হয় কামদুনি ডেভেলপমেন্ট কখনোই সম্ভব না। সেই পরিকাঠামোর জায়গায় একেবারেই পিছিয়ে আছে এই গ্রামটা, অথচ নিয়ারেস্ট ক্যালকাটা। এটা আপনারাও গেছেন এবং দেখেছেন, এবং সেইখান থেকে আমার মনে হয় পরিকাঠামো চেঞ্জ করতে গেলে যেটুকু করা উচিত মিনিমাম, যে একটু জল খাওয়ার জন্য 3টে কল, পুরো গ্রামের 3টে কল জল খাওয়ার জন্য উপযুক্ত, আর সবই আর্সেনিক। আচ্ছা, আজকেও আমার স্কুলের যে 2টো কল, তার থেকে জল পিউরিফায়ারের জন্য লোক এসেছিল, নিয়ে গেছে স্যাম্পেল, যে এটা আমরা দেখবো আর্সেনিক আছে কিনা, কিন্তু আমরা 2টো কলই ব্যবহার করতে পারি না, অথচ মিড ডে মিল হয়। এবার যে কোনো কারণে ওর মধ্যে যেটা বেটার, সেই জলটা ব্যবহার হচ্ছে মিড ডে মিলে। এবার আমি যতদূর জানি, আমার জানি না অন্য কেউ কিছু বলতে পারেন, যে আর্সেনিক যদি থাকে সেটা যদি রান্নাতেও ব্যবহার করা হয়, সেটা কিন্তু ঠিক নয়, এটা আমার মনে হয়েছে। তা আমি যারা এসছিলেন আজকে, ওই নিয়ে গেলেন স্যাম্পেল, তাদের বললাম যে যত তাড়াতাড়ি সম্ভব যদি আপনি দেন বেটার হয়, কারণ মিড ডে মিল তো বাচ্চারা এটাই খাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। কাজে পরিকাঠামোর দিক দিয়ে একদমই পিছিয়েই আছে, আর কোনো এখন তো কোনো কিছু ইমপ্রুভ হয়নি। মৌসুমী, সিবিআই তদন্তের দাবি তোমরা গ্রামের লোকেরা? হ্যাঁ, আমার শাশুড়ি মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, মৌসুমী তোমার কাছে আসবো। সেটা হচ্ছে যে সিবিআই তদন্তের দাবি তোমরা করেছিলে, গ্রামের মানুষ বারবার করেছিলেন, এবং সিবিআই তদন্ত দেখো আমরা যা জানি তো দুভাবে হয়। একটা, রাজ্য সরকার যদি স্বেচ্ছায় সিবিআইয়ের হাতে কোনো কেস অর্পণ করে, আরেকটা হচ্ছে মাননীয় বিচারপতিরা কলকাতা হাইকোর্ট যদি নির্দেশ দিতে পারে। তো কোনো রকম কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের মনোভাব খুব স্পষ্ট, তাহলে এতদিন নিশ্চয়ই তারা সিবিআই চাইলে সিবিআইয়ের হাতে তুলে দিতে পারতেন, সেই দিকটা হচ্ছে না। তাহলে কি কোনোভাবে আইনি সাহায্য বা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা তোমরা ভাবছো? হ্যাঁ, ভাবছি তো। আমরা তো এতদিন ধরে সিআইডির উপরে ভরসা করে, এবার গ্রামবাসীরা তো আর সিআইডির উপরে ভরসা করছেন না। ওনারা অনেক কিছুই জানেন, গ্রামবাসীরা বলছেন অসম্পূর্ণ চার্জশিট, এই চার্জশিটে বিচার হলে বিচার হওয়া সম্ভব নয়। তাই জন্যই আমরা বলছি যে সিবিআই তদন্ত আমরা চাইছি, যাতে নির্দোষ সাজা না পায়, কিন্তু দোষীরা ছাড়া না পায়। আমাদের মানে এই একটা দাবি, তাই জন্য আমরা সিবিআই তদন্তই চাইছি। আমি আমার গ্রামবাসীরাও এটাই চাইছি। মাস্টারমশাই, গ্রামবাসীদের তরফ থেকে কলকাতা হাইকোর্ট বা আইনের রাস্তায় হাঁটার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা কিছু কোনো ভাবা হয়েছে? না, গ্রামবাসীর থেকে এখনো ভাবা হয়নি, কিন্তু আমরা যেভাবেই হোক, আমরা এর মধ্যে বার অ্যাসোসিয়েশন বারাসাত, সল্টলেক, আরো কোথাও কোথাও বোধহয় ছিল, মোট 550 জন আইনজীবী এসেছিলেন। আচ্ছা, এবং আমাদের মনে হয়েছে প্রত্যেকেই হায়ার এডুকেটেড সব পার্সন,
তারা কিন্তু আমাদের কথা দিয়ে গেছেন যে এই কেসটা তারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। তা আমরা মনে করছি যে এই ব্যাপারে আমরা যেই হেল্পটা পাবো এদের থেকেই পাবো, এবং তাদের সঙ্গে আমরাও যোগাযোগ যেমন রাখছি তারাও কিন্তু ঠিক ঠিক একেবারে সেরকমভাবে যোগাযোগ রাখছেন আমাদের সঙ্গে। এটা আমাদের প্লাস পয়েন্ট। আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, তারপর আপনাদের দেখাবো যে কামদুনি গ্রামে আজকে সিআইডির অফিসাররা গেছিলেন, তারা ঠিক কি বলেছেন এবং তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে টুম্পা, মৌসুমী মাস্টারমশাই তাদের কি বক্তব্য। তথাগতদা এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, কিন্তু ওনার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটায়, এক ঘনিষ্ঠ আত্মীয়া মারা যাওয়ায় ওনাকে চলে যেতে হয়েছে। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। ছোট্ট বিরতি, প্রতিপক্ষ নিয়ে ফেরত আসছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন 15 দিন, তারপর 23 দিনের মাথায় অসম্পূর্ণ চার্জশিট জমা পড়ল আদালতে। ক্ষুব্ধ হলেন আদালতের বিচারপতিরা। কিন্তু সিআইডি, আজকে সিআইডি কামদুনি গ্রামে পৌঁছে ঠিক কি বলছেন? তারা বলছেন যে এই প্রক্রিয়া সময় সাপেক্ষ। কোনো সন্দেহ নেই যে সময় সাপেক্ষ, কিন্তু তাহলে প্রতিশ্রুতির সংখ্যাগুলোকে একটু এড়ানো গেলে ভালো হতো না? দেখুন আজকে কামদুনি গ্রামে সিআইডি অফিসাররা কি বলছেন। 15 দিনের মধ্যে চার্জশিট দিয়ে দেওয়া হবে, মানে জেলে থাকাকালীনই, এই লকআপে থাকাকালীনই। আর হচ্ছে বিশেষ ব্যবস্থা, যেটা ফাস্ট ট্র্যাক কোর্টে আমরা চেষ্টা করবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব হয়। চার্জশিট 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। 15 দিনের মধ্যে যেদিন থেকে ঘটনা ঘটেছে চার্জশিট হয়ে যাবে। 15 দিনে চার্জশিটের প্রতিশ্রুতি পূরণ হয়নি। 1 মাসে শাস্তি তো দূরের কথা, চার্জ গঠনই হয়নি এখনো। এই পরিস্থিতিতে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর হাতে থাকা সিআইডি কামদুনির সন্দেহ এবং ক্ষোভ দুই আরও বাড়ালো। মঙ্গলবার কামদুনি গিয়ে কার্যত নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে নিলেন সিআইডি কর্তারা, দিলেন সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিলের নয়া আশ্বাস। ফাঁসি হলো, কাল ফাঁসি হয়ে যাবে। দেশের আইন তো মানতে হবে, তুমি তো দেশের নাগরিক, তো দেশের আইন মানতে হবে না। কিন্তু ধনঞ্জয় ফাঁসি হয়েছিল কারণ ইট ওয়াজ এ রেপ উইথ মার্ডার, তোমাদের বোনের মতো। আমরা এই লক্ষ্যে এগোচ্ছি। এদিন মৃতার পরিবারের সদস্য ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন সিআইডি আধিকারিকরা। কার্যত মুখ্যমন্ত্রীর উল্টো পথে হেঁটেই তারা বলেন দোষীদের শাস্তি হবে, কিন্তু সময় লাগবে। আজকে ওই যে ধনঞ্জয় নাম শুনেছিস, ফাঁসি হয়েছিল, জিজ্ঞেস করবি তো কদিন মধ্যে ফাঁসি হয়েছিল। কাউকে আমরা ছাড়বো না, আমাদের উপর কোনো চাপ নেই। আমাদের চাপ একটাই, যে কেসটাকে আমাদের কনভিকশন দেওয়া হবে। যদিও সিআইডি সময় লাগার তত্ত্ব মানতে নারাজ কামদুনি। সিআইডি অফিসে কি বলে, ওই সব ওরা এখন বই বলে যাচ্ছে, এখন 2 মাস 1 মাস সাহায্য করুন, আমার সময় লাগবে। আর কত সময় দেবো? সময় আর দেওয়া যাবে না। আর মুখ্যমন্ত্রী আমার এখানে এসে বলে গেল তাড়াতাড়ি হবে, কিচ্ছু হয় না। আশা বলতে আর কি থাকলো আমাদের সেই একই দাবি বলে যাচ্ছে যে ফাঁসি চাই ফাঁসি চাই। আজকে দিদি বলে গেল যে 1 মাসের মধ্যে সাজা ঘোষণা হয়ে যায়, ফাঁসি হয়ে যাবে, আমরা মৃত্যুদণ্ড চাইবো, দিদি যেটা বলে গেল। কিন্তু সেটা এখনো তো কিছুই হয়নি। আজ 1 মাস 2 দিন হয়ে গেল। আমাদের একই দাবি হচ্ছে আমরা ফাঁসি চাই। চার্জশিট জমা পড়ার পর অভিযুক্তদের সম্পর্কে তথ্য জানতে চেয়ে গ্রামে পোস্টার লাগিয়ে আবেদন করেছিল সিআইডি। মঙ্গলবার তার সময়সীমা শেষ হলেও তদন্ত প্রক্রিয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা কেউই সিআইডির সঙ্গে যোগাযোগ করেননি। এদিন সরাসরি গ্রামবাসীদের কাছে আবেদন জানান গোয়েন্দারা। এরপর অভিযুক্তদের সম্পর্কে তথ্য নিতে বেশ কয়েকজন গ্রামবাসীকে বারাসাতে নিজেদের অফিসে নিয়ে যায় সিআইডির দলটি। অন্যদিকে মঙ্গলবারই কামদুনি কাণ্ডের রাজ্য ফরেন্সিক রিপোর্ট সিআইডির হাতে এসে পৌঁছেছে। তবে বেশ কিছু ব্যাখ্যা চেয়ে সেটি জাতীয় স্তরের ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হবে বলে সিআইডি সূত্রে খবর। পাশাপাশি 12 জুলাই কামদুনি মামলার পরবর্তী শুনানির দিনই সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করতে পারে সিআইডি। প্রকাশ সিংহ ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, কামদুনি। মৌসুমী, আজকে সিআইডি অফিসাররা গিয়ে কথা বলার পর সাধারণ মানুষ কি বলছেন? গ্রামের মানুষ, সাধারণ মানুষ বলতে সিআইডি কখন গেছে আমরা তো জানি না। সিআইডি আমার বাড়ি এসছে, যে মেয়ের ভাই বা ওদের কাকার ছেলেরা এসে বলছে তোমাদের মানে একটা সাক্ষী দিতে হবে, তোমরা চলো, সিআইডি নিতে এসছে। আমরা বলি আমরা যাব না, তোমাদের নিয়ে যাচ্ছে, তোমরা যাও। আমরা সরাসরি বলে দিয়েছি এই কথা। এমনকি আমাদের পুরো কয়ালপাড়া আমাকে একদম বার হতে দেয় না, বলে যে তোমরা প্রতিবাদের মুখ, তোমরা এখন সাক্ষী দিতে কিসের জন্য সিআইডি সাক্ষী দিতে যাবে, কিসের জন্য হঠাৎ 3টে বাজে 2:30-3টে বাজে মানে ইয়েতে আদালতে ডাকছে বারাসাতে। আমরা যাইনি, আমাদের বাড়িতে আত্মীয় স্বজন ছিল বলে
আমরা যাইনি, কিন্তু সিআইডি কি বলেছে এখন ওর ভাইটাই সঠিকটা জানে। আমরা তো এখানে চলে আসলাম, আমরা ঠিক সঠিকটা শুনিনি কি হয়েছে না হয়েছে। টুম্পা, সিআইডির ওপর কতটা ভরসা আছে এখন তোমাদের? সিআইডির ওপর আমরা তো অনেকটাই ভরসা রেখেছিলাম, প্রথম থেকেই তো সিআইডির ওপরেই ভরসা রেখেছিলাম, কিন্তু যখন চার্জশিটটা দেখলাম আর তো খুব একটা ভরসা রাখতে পারছি না। মাস্টারমশাই, শাস্তি দেওয়া তো দূরের কথা, চার্জশিট মানে চার্জ গঠনও হলো না আজ অবধি, তো এই মুহূর্তে গ্রামের মানুষ কতটা হতাশ? প্রথমেই বলি, সিআইডির ব্যাপারে গ্রামের মানুষ ভীষণভাবে হতাশ। তার একটাই কারণ, প্রথমে তারা যে একখানা লিস্ট দিল 6 জনের নামে, যারা সিপিএম এর লোক, মাওবাদী থেকে সিপিএম এ গেল, তার মধ্যে 2টো নাম ছিল, জবা হাজরা এবং অপর্ণা কালী, তার পেছনে টাইটেলটা নেই। তাই এই নামে আমি নিজে ওখানে সেন্সাসও করেছি, এছাড়া অনেক চাইল্ড রেজিস্টার মেনটেন করতে হয়। এইরকম নামে পুরো গ্রাম, কেন ওই হাজরা টাইটেল বোধহয় পুরো কীর্তিপুর 2তেই নেই। আচ্ছা, জবা হাজরা, এটা আমার কাছে একটা ভীষণ, তখনই আমি ভাবলাম যে সিআইডির উপর আর কতখানি ভরসা রাখবে। তারপরে যখন চার্জশিটটা দেওয়া হলো, চার্জশিট তো দেখাই যাচ্ছে পুরো ইনকমপ্লিট, জেনারেল পাবলিকই বুঝে যাচ্ছে যে এটা হতে পারে না। কারণ যেই ছেলেটিকে মূল অভিযুক্ত করা হয়েছে তার হাইট হচ্ছে 5 ফুট, মানে তার কেসটাও সেরকম ভাবে সাজানো হয়েছে যে সেই সব করেছে, অন্য কেউ দেখেনি একেবারে। এবং তাকে সেই দরজা দিয়ে যে সেই পাঁচিলের ওপর থেকে সেই ফেলে দিল, বা তাকে যেটা সেটার মুখে আনতে পারছি না, তাকে যেটা করা হয়েছে সেটা 5 ফুট ছেলে, যে আমার যে ছাত্রী তার বরং বডি ওয়েট বেশি এবং ভালো ফিগারই বলা যায়, তারই বোধহয় 5.5 ফুটের উপরে তার চেহারা। সে যদি একা থাকে, কখনোই সে নিজেকে প্রোটেক্ট করার মতো তার ক্ষমতা থাকবে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে সিআইডি যতটাই যা বলেছে সবই ভেক লেগেছে। এবং মাস্টারমশাই, এই পুরোটা আপনি যেটা বলছেন সিআইডি বলেছে বলে পুরোটা বলে দেওয়া হলো চার্জশিটে কোনো ফরেনসিক রিপোর্ট ছাড়া? অবশ্যই ফরেনসিক রিপোর্ট ছাড়া এরকম একটা রিপোর্ট কি করে পুরো লিখে ফেলা হলো এবং সেটা পেশ করা হলো, যেহেতু যে কোনো চাপের কাছে, তাই এটা আমার কাছে খুব খারাপ লেগেছে। আর গ্রামবাসীরা পুরোপুরি সিআইডির এগেনস্টে, তারা প্রত্যেকেই সিবিআই তদন্ত চাইছে। এবং আমি যেটা বলতে চাই, আমি যে রাষ্ট্রপতির কাছে যেতে চাচ্ছি, তার একটাই কারণ হচ্ছে, নাম্বার 1 রাষ্ট্রপ্রধান তিনি, আমাদের একটাই আর্জি যে আমরা সুবিচার চাই, এবং সুবিচার চাই, এবং অন্যান্য স্টেটগুলো দেখুক যে কামদুনির মতো একটা ছোট্ট গ্রামের বাসিন্দারাও রাষ্ট্রপতির কাছে অবধি আসতে পারে, পৌঁছতে পারে। এবার একটা ব্যাপার হচ্ছে, কোনো একটা প্ল্যাটফর্ম আমাদের দরকার। আমরা নন পলিটিক্যাল হলেও প্ল্যাটফর্ম আমাদের অধীর চৌধুরী মহাশয় যেইভাবে হেল্প করেছেন, আমরা হয়তো তার প্ল্যাটফর্ম অনুযায়ী যাচ্ছি, কিন্তু কখনোই কিন্তু আমরা পৌঁছে দেওয়ার মাধ্যম তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং উনি যেই প্রতিশ্রুতিটা দিয়েছিলেন, যেখানে প্রতিশ্রুতি বারে বারে ফেল হওয়ার দেখছি আমরা, কিন্তু ওনার প্রতিশ্রুতিটা কিন্তু উনি রেখেছেন। উনি বারবার আমাদের ফোন করে জেনেছেন। এখানে উপস্থিত মাননীয় আব্দুল মান্নান মহাশয় আমাকে অনেকবার ফোন করেছেন যে মাস্টারমশাই আপনারা তাকে ঠিক কবে যাবেন। আসল কথা, আমার যেই প্রবলেমটা আছে, আমার প্রবলেমটা ছিল আমি যদি যাই এই ইলেকশনটা কবে ঠিক বোঝা যাচ্ছিল না, এবং আমাকে গ্রামদুনিবাসী আমাকে যেতেই হবে। যে এখানে ওরা আছে, ওরা যে ওদেরকে জিজ্ঞেস করলেও বলবে যে না, আপনাকে মাস্টারমশাই যেতেই হবে। তাই সেই জায়গাটা, আমারও ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, সেখানে হয়তো কিছু বাধা বিপত্তি থাকবে, কিন্তু আমি এদের ফেলে আমি কখনোই ভাবছি না আমাকে যেতে হবে। এটা কিন্তু আপনাকে আমি বলেছিলাম, কোনো পলিটিক্যাল লিডার আপনাদের সঙ্গে আমাদের যাবে না, জাস্ট আপনার টিকিট যাতে অসুবিধা না হয়, আপনাদের এতগুলো লোক যাবে, টিকিটের যাতে সুবিধা হয় সেই ঠিক হেল্প করবো আমরা। কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে থাকবো না, কোনো পলিটিক্যাল দৃষ্টিকোণ, ইভেন যখন ওরা ডেপুটেশনে যাবে আমরা কোনো রাজনীতির লোক যাবো না। বারবার এক কথা বলছি যে পলিটিক্যালে যাব না, কিন্তু আমাদের নিয়ে পলিটিক্যাল চাল হচ্ছে, আমরা যেটা দেখছি, কিন্তু অপরাধ চাপা দেওয়ার জন্য
আমরা তো একটা মানে যে নারী নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে আমরা লড়ছি। বারবার এই পলিটিক্যালটা আসছে কোথা থেকে? আমাদের কথা হলো এই যে বারবার যে মানে বিভিন্ন জায়গায় মৌসুমী টুম্পা মানে সিপিএমরা দেখি করছে, এই মৌসুমী টুম্পা ঠিক করেছে, কখনো তৃণমূলেরা করছে এই মৌসুমী টুম্পা ভুল করেছে। আমরা ভাবছি এটা কি হচ্ছে? আমরা তো চাইছি যে ন্যায়, যে মেয়েটার উপরে যে জঘন্য অত্যাচার হয়েছে তার ন্যায় বিচারটা আমরা চাই, যে যারা এই জঘন্য কাজে জড়িত তাদের সাজা। আমরা শুধু এইটুকুই চাইছি। আমি আমার তো এখনো ভোটার মানে সবে হয়েছে, কোনো ভোট দেয়নি। সেখানে আমাদের পলিটিক্যালটা আমাদের বারবার মানে সব জায়গায় মিটিং মিছিলে টুম্পা মৌসুমী সিপিএমরা সেখানে টুম্পা মৌসুমী মানে ঠিক করেছে, করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, সেখানে এইসব হচ্ছে। ওরা টিএমসি আইবি রিপোর্ট দিয়ে দিল আপনাদের সেখানে। না, আমরা তো প্রথম থেকেই বলেছি যে আমরা কোনো পার্টির রং গায়ে লাগাতে চাই না। সেখানে কংগ্রেস এখনো বলছি যে আমরা কোনো পার্টির রং গায়ে লাগাতে চাই না। মানে পার্টিগুলো কোথা থেকে আসছে? এতদিন আমার সবথেকে বড় অনুরোধ যে যা রাজনীতি করে করুক, আমাদের দেখার দরকার নেই। যেন দয়া করে এই রাজনীতিটা আমাদের মধ্যে যেন না ঢুকায়। আমার এটা একদম একান্ত ভাবে অনুরোধ যে রাজনীতির দলে যেন আমাদের না নামায়, কারণ আমরা সাধারণ মহিলা, আমাদের রান্না করে খাই ঘরে, আমাদের এটাই ভালো। এবার সমিতদা বলুন যে এই রকম সাধারণ গ্রামবাসী যাদের আওয়াজ রাষ্ট্রপতির কাছে পৌঁছে যাবে এবং কোনোভাবে কোনো রাজনৈতিক দলের রঙে যাদের বিরক্তি উৎপাদন হচ্ছে, কিন্তু বারবার দেখুন রাজনীতির রংটা তাদের ওপর চেপে বসছে, প্রতিহিংসার রাজনীতি তাদের ওপর করা হচ্ছে, কখনো সিপিএম কখনো মাওবাদী বলা হচ্ছে, কি বলবেন? মানে আমার বক্তব্য মীরা পান্ডে টু মৌসুমী, কোথাও যেন এই প্রতিহিংসার রাজনীতিটাই চলছে। মীরা পান্ডে টু মৌসুমী না, মীরা পান্ডে, মৌসুমী এবং হাজারো এবং লাখো এবং লাস্ট সমী রাইজ। এক মিনিট প্লিজ, মান্না নাম একটু বলতে দিন, আমার ফ্লোটা নষ্ট করবেন না। আমি কেন বললাম কথাটা, যেই কারণে আজকে টুম্পা মৌসুমীদের বলছে, মাস্টারমশাইদের বলছে, এবং কংগ্রেস তাদেরকে ওইখানে পৌঁছে যাওয়া এবং রাষ্ট্রপতির যাওয়া অবধি তারা সেইটুকু সাহায্য করছেন, এবং ওনারা বলছেন যে আমরা তোমাদের সাথে যাব না, আমরা কোনো পলিটিক্যাল মুভমেন্ট করব না, কিন্তু এরা গ্রামের মানুষ যেতে পারবেন না। ঠিক একই জিনিস লোকের জন্য নিশ্চয়ই মনে থাকবে পশ্চিমবাংলার মানুষের, নেতায়ের ঘটনা ঘটার পরে ঠিক একইভাবে আমরা যখন ডিসিশন নিয়েছিলাম যে আমরা রাষ্ট্রপতির কাছে যাব, কেন নেতায়ের যে নিতান্ত গরিব মানুষগুলো যাদের পক্ষে, যাদের নিজেদের কথাটা, প্রথম কথা তারা তাদের কি দাবি করতে হবে জীবনে এটা জানেন না। মানে ইভেন তাকে যদি বলি যে আপনি রাষ্ট্রপতির কাছে কি দাবি করবেন, উনি বলতে পারবেন। সেই মতো জায়গায় আমরা কিন্তু ডিসিশন নিয়েছিলাম আমরা ওনাদের হয়ে কিছু কথা বলবো, আমরা জাস্টিস চাইবো, এবং সেখানে আমাদের কারা ব্যাক করেছিলেন তৎকালীন বিরোধী দল। আমার এতটা খারাপ লাগে যে রাজনীতি সত্যি কি এত ভয়ঙ্কর? রাজনীতি কি মানুষের জন্য নয়? রাজনীতি কি সাধারণ লোকের জন্য নয়? রাজনীতি কি শুধু ক্ষমতার লোক? তাহলে কি আমি এখন ধরে নেব যেমন তৎকালীন যারা বিরোধী দল, মাননীয় পার্থ চ্যাটার্জি, তিনি ব্যবস্থা সমস্ত করে দিয়েছিলেন আমাদের রাষ্ট্রপতির সাথে অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে, এটাও ঠিক। তৎকালীন যারা শাসক দল তারা বলল আমরা নাকি তৃণমূলের টাকায় গেছি, আজ অব্দি আমার কাছে সেই চেক বইটা রাখা আছে, এবং আমাদের প্রত্যেকে যারা যাই সমস্ত টিকিটের যে আমরা মূল্য আমরা দিই, এবং একদম হুইচ ইজ ফ্যাক্ট। কিন্তু আজকে বামফ্রন্টের লোকরা অন্যরকম কথা বলছেন, কিন্তু তখন তারাও একই কথা বলেছেন। আমার সবচেয়ে যেটা খারাপ লাগে, তৃণমূলের নেতা নেত্রীরা খুব ভালো মতো জানেন যে সেই দিন তারা সত্যিই তারা ছিলেন না, তারা কিন্তু ওইটুকুই ব্যবস্থা করে দিয়েছিলেন, আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি গেছিলাম। আজকে ওনারা যাচ্ছেন, সেটা অসুবিধে কোথায়? ওনারা তো একটা জাস্টিস চাইতে যাচ্ছেন, তাহলে এত ক্ষোভ, এত ইসে। আজকে যেখানে মুখ্যমন্ত্রী বলছেন নারী নির্যাতন বন্ধ হওয়া উচিত, সেখানে দুটো মেয়ে শুধু দুটো মেয়ে নয়, গোটা গ্রামের মহিলারা, আমি তো যবার গেলাম, যতটা খবর রাখি, তাতে তারা যে ফাইটটা দিচ্ছে, এটা তো ওরা ভারতবর্ষের নারীদের একটা প্রতিনিধি। উই শুড রেসপেক্ট দেম। কোথায় মুখ্যমন্ত্রী বলা উচিত ছিল না এই দুটো, যেমন ব্রেভারি পুরস্কার দেওয়া, এদেরকে দেওয়া উচিত ছিল। মুখ্যমন্ত্রী তো মঞ্চে যাদেরকে মালা দিচ্ছেন, অনেক মালার বদলে অনেকে নিশ্চয়ই পাওয়া উচিত, আবার অনেকে পাওয়া উচিত না, তাদের জায়গায় এই সমস্ত মহিলাদের সেই পুরস্কৃত করা উচিত ছিল। দুঃখের বিষয়, যেখানে যেখানে আজকের সরকারের
তারা মনে করছেন তাদের বিরোধিতা করা হচ্ছে। প্রথম কথা, এই সরকারের কখনো বিরোধিতা করা হয়নি। আপনি মীরা পান্ডে টু মৌসুমী টু সমীরাইজ বললেন কেন? এই জন্যই বললাম, না না আমি বলছি, আমি বলছি আগে বলেছি হাজার লক্ষ এবং সমীরাইজ, এটাও বলছি। আমি বললাম তো হাজার লক্ষ, আরে অরুণাক্ষ কি তার মধ্যে পড়ছে না? আপনি কি সুমনকে বাদ দিয়ে দিচ্ছেন? ভাই আমি কথাটা বলতে দিন না, আমি সমীরাইজের অংশটি, ইট ইজ আ ভেরি সিরিয়াস থিং, কারণ আমার লাইফ থ্রেট আছে। আমি পরিষ্কার বাংলার মানুষের কাছে বলতে চাই, আমার লাইফ থ্রেট আছে এবং তারা ষড়যন্ত্র করছেন। আমি সিবিআই, আমার কাছে যেটা খবর এসছে সিবিআই না সিআইডি, তারা আমাকে জেলে পোড়ার ব্যবস্থা করার চেষ্টা করছেন। জেলে পোড়ার? একদম, বর্তমান সরকার। ঠিক আছে, আমার কথাটা আমি বলি, আপনি আপনারটা বলুন না। আপনাকে আপনি তো কনস্ট্যান্ট ডিস্টার্ব করছেন। আমি যখন বলছি আপনি এই কথা আমাকে ডিস্টার্ব করতে না, ডিস্টার্ব করতে আপনি নিজে ঠিকঠাক আপনি ডিস্টার্ব করতে যাবেন তো, ডিস্টার্ব করতে যাবেন, মন গড়া তত্ত্ব দিচ্ছেন। হ্যাঁ ঠিক, আমার মন গড়া সুমনের কথা অনুযায়ী আমার মন গড়া তত্ত্ব ডেফিনেটলি। যেমন করে প্রত্যেক মানুষের অধিকার আছে, আমাদের মুখ্যমন্ত্রী বলছেন তাকে কোন কোন দল নাকি মারবেন, আমার মন গড়া কথাটা আমি বাংলার মানুষকে জানিয়ে রাখতে চাই। এই জন্যেই আগামীকাল যদি কিছু হয় আমি অনুরোধ করব, আমাকে যা ইচ্ছে করুক, কিন্তু এই প্রতিবাদ যেন বন্ধ না হয়, এবং এদের উপরে যদি কিছু হয় এই প্রতিবাদ যেন বন্ধ না হয়, এটা আমি গোটা বাংলার মানুষের কাছে আমি জানাতে চাই। কেন এই আশঙ্কা কেন সমীরদা? যাদের জন্য আপনি পথে নামেছিলেন তারাই যেখানে মুখ্যমন্ত্রী কথা বলছেন, খুব ভালো মতো মনে থাকার কথা আপনার নাম, হ্যাঁ যেখানে মনে থাকার কথা যে আমি অন্ততপক্ষে কয়েক হাজার টেলিভিশন প্রোগ্রামে আমি বলেছি আমি কখনোই তৃণমূল নই, আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই, কয়েক হাজার বার বলেছি। তারপরেও যদি মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারেন যে উনি নিজেকে ক্লেম করছেন টিএমসি হিসাবে, যেদিন পালে বাঘ পড়বে। সমীরাইজ একদিন মিছিলে হেঁটেছেন বলে পরিবর্তন পরিবর্তন হয়ে গেল, সেটুকু হেঁটেছে বলে আমি তাদের সম্মান করি, কিন্তু এটা নয় তিনি তৃণমূল কংগ্রেসের লোক। কোন জীবনে তৃণমূল কংগ্রেস করেনি, কেন মিথ্যে কথা বলবেন লোককে? তিনি একজন আর্টিস্ট, বলুন একজন শিল্পী, কে অসুবিধা জানিয়েছে? জীবনে তিনি তৃণমূল কংগ্রেস করেনি, এটা বলতে যাবেন না প্লিজ, দয়া করে। চ্যানেলে বসিয়ে তৃণমূল কংগ্রেসের লোক বলে মিথ্যাচার করবেন না। করতে করতে দেখবেন বাঘ এসছে বলে সত্যিকারে যেদিন বাঘের পালে পড়বেন না, সেদিন কিন্তু বাঘ খেয়ে নেবে। বাঘ পড়লে আমায় খাবে ম্যাক্সিমাম, আমার কি হবে? আমার মাংসটা খেয়ে খুব একটা তৃপ্ত হবেন না, বাঘ করলে খাবে। এই যে থ্রেট, এবং তার পরবর্তীকালে আমি রিসেন্টলি যে থ্রেট পাচ্ছি তার মধ্যে তো চিঠি আছে, চিঠি আছে, তার মধ্যে বিভিন্ন জায়গাতে যে বিভিন্ন সোর্স থেকে আমার বন্ধু, আমি তাদের নাম বলবো না, সুতরাং তাদের কাছে যেই খবরটা আমি পাচ্ছি, আমি কোনো স্পেসিফিক ব্যক্তিকে আমি দোষ দিতে চাইছি না, কোনো স্পেসিফিক নেতা নেত্রীকে আমি বলতে চাইছি না, আমি যেটা ফিল করছি এবং আমাকে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় যে করা হচ্ছে আমি সেইটুকুই মানুষকে বলছি। আপনি সিআইডির নাম কেন নিলেন? কোনো স্পেসিফিক? একদম আমার কাছে সেই অভিযোগ আসছে যে সমীরদা তুমি সাবধান, তোমার এগেইনস্টে এটা করা হচ্ছে। হ্যাঁ, এখন এইটা আমি এই জন্যই জানলাম, এটা নাও জানাতে পারতাম, আমি এই জন্যই জানালাম যে তা নাহলে আমাকে ফাঁসিয়ে দিয়ে বলবে তো উনি এই লোকটা এই করেছেন। এটা এই জন্য আমার জানানো উচিত, এবং এটা আমি প্রকাশ্যে জানাচ্ছি এবং প্রত্যেক, যেমন ওদেরকে বলেছে মাওবাদী, ওনাকে বলেছে মাওবাদী, কখনো বলছে সিপিএম। এটা কি, কোন সংস্কৃতিতে আমরা যদি কেউ সরকারও নয় কোনো অন্যায়ের প্রতিবাদ করি, তাহলে আমি মাওবাদী, তাহলে আমি সিপিএম। আমি আবারও মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি, যদি ওরা সত্যিই মাওবাদী হয়, যদি শিলাদিত্য চৌধুরী যদি সত্যিই মাওবাদী হয়, যেখানে উনি নিজে বলে নেই তো মাওবাদী ধরে দিলাম, তাহলে এরা কেন বাইরে? যে মাওবাদী ধরার জন্য কয়েক কোটি টাকা প্রতি মাসে খরচ, তাহলে সেই এবং পুলিশ থেকে যা কেস দিল, এবং তানিয়া ভরদ্বাজ যদি মাওবাদী হয়, তাহলে এই সমস্ত মাওবাদীকে উনি হাতে ধরেও কেন ছেড়ে দিচ্ছেন? তাহলে আমাদের রাজ্যের পক্ষে ভয়ঙ্কর অবস্থা। যেখানে উনি বলছেন উনি 2 ঘন্টা কোথায় ছিলেন, অ্যাজ ই প্লেনের মহাকাশে যখন প্লেন যখন আকাশে চড়ে, আমাদের কন্ট্রোল রুম থেকে অনেক সময় কানেকশন থাকে না, তো ভয়ঙ্কর ব্যাপার। একজন মাননীয় মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তার যদি তার পুলিশ ডিপার্টমেন্টের সাথে 2 ঘন্টার যোগাযোগ না থাকে, তার গোয়েন্দারা যদি তাকে সেভ করতে না পারেন, তাহলে আমাদের লাইফে কে ভরসা দেয়? সুমনবাবু, আপনার পাশেই তো দুজন বসে আছেন, টুম্পা এবং মৌসুমী, আপনার কখনো মনে হচ্ছে যে তারা মাওবাদী? প্রথমত আমি যেটা বলি, এটা ভুল ব্যাখ্যা হচ্ছে। টুম্পা কয়াল বা মৌসুমী কয়ালকে মুখ্যমন্ত্রী কোনো জায়গাতে মাওবাদী বলেন, সিপিএম বলেছে না। সিপিএম এর রাজনীতি করবেন না এই কথাটা বলেছে।
যেটা একদম পরিষ্কারভাবে ফুটেজ চালালে পরিষ্কার দেখতে পারবেন সিপিএম এর রাজনীতি হচ্ছে। এই কথাটা উনি বলেছেন। মাওবাদী হিসেবে কখনো ওনাদের তকমা দেওয়া হয়নি, এটা কিন্তু বারবার ধরে মিডিয়া এসে যাচ্ছে। কিন্তু বারবারই ওনারা আমি আপনাকে একদম কোট আনকোট ফুটেজ দেখিয়ে দেবো যে সাজগোজ দেখিয়ে আমি বুঝতে পারি মাওবাদী। সাজগোজ থেকে মানে কি? সাজগোজ থেকে কিন্তু যে কথাটা উনি বলেছেন তার সঙ্গে ওনাদের সম্পর্ক নেই, ওনাদের নাম করে মুখ্যমন্ত্রী বলেননি। মুখ্যমন্ত্রী বলেছেন ওখানে মাওবাদীদের উপস্থিতি ছিল, সেটা আমি দেখেছি, সেটা অন্য কথা। এটা ভুল তথ্য। শুনুন একটু প্লিজ আমাকে বলতে দিন, মানে ভুল তথ্য পরিবেশন হচ্ছে। ব্যাপারটা কি জানেন, ওনারা রাজনীতি করেন না, আমি ধরে নিচ্ছি যে ওনারা রাজনীতি করেন না, কিন্তু রাজনীতিতে কোথায় এসে যাচ্ছে জানেন, যখন মাস্টারমশাই বলছেন যে আমরা রাজ্য সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো রাখেনি, অথচ অধীর চৌধুরী তিনি কিন্তু তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। এই জায়গায় রাজনীতিটা এসে যাচ্ছে। আপনি বলছেন এই কম্পারিজনের মধ্যে রাজনীতি এসে গেছে, ফলে রাজনীতি যারা করেন তারা খুব সচেতন ভাবে ওনাদেরকে ব্যবহার করছেন। সিপিএম দ্বারা, কংগ্রেস দ্বারা, তৃণমূল দ্বারা যে ঝান্ডা ছাড়া আমাদের গ্রামে ঢুকবে আমরা তাদের পাশে দাঁড়াবো। আমরা ন্যায় বিচারের জন্য, সে যে বাড়ি হোক, নেতা যে নেতাই হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সবাই আমাদের কাছে যাক, কারণ আমাদের গ্রামে তৃণমূল, কংগ্রেস, সিপিএম সব আছে, সবাই আমরা একজোট হয়েছি, সবাই এক হয়েছি হয়ে আমরা শুধু ন্যায় বিচারের জন্য নেমেছি। তাই আমরা চাই সব নেতা তৃণমূলের সবাই আমাদের এতে আসুক, তাদের অসৎ উদ্দেশ্যে আপনাদের ব্যবহার করবে না, ব্যবহার করবে বলে আমরা ব্যবহার হব কেন? এটা ব্যবহৃত হওয়ার ব্যাপার। দিল্লি যাওয়ার যে ব্যাপারটা, আমি একটু তাহলে বলি, রাজ্যে এ ধরনের ঘটনা ঘটলে দিল্লি যাওয়া, দিল্লিতে কি সমস্যা সমাধান হয়ে যাবে? না, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে সুমনবাবু, নেতা ঘটনার পর সমীরা ইসদে, পার্থ চট্টোপাধ্যায় সহায়তা যে গেছিলেন, উনি নিজেই সেই দিল্লি যাওয়াটা চমৎকার। আমরা সম্মান করি না, ওনাদের পয়সায় গিয়েছিলেন, সেই জায়গাতে আজকে যে দিল্লি গিয়ে যে ঘটনাটা ঘটেছে, যে একবারে মানে সাংঘাতিক খারাপ ঘটনা একটা, সেই ঘটনাটা আমি বলছি গণহত্যার জন্য যাওয়াটা ঠিক ছিল, কামদুনির যাওয়াটা ভুল। এর পেছনের কিন্তু একটা রাজনীতি রয়েছে। ওটা পেছনে রাজনীতিটা হচ্ছে, যে রাজনীতিটা হচ্ছে যে রাজ্য সরকারের সম্পর্কে একটা বিরূপ প্রচার। রাজ্যের সিআইডি, রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা অপদার্থ, তারা কিন্তু সেখানে কোনো ভূমিকা পালন করেননি, আর ওনারা ওখানে নিয়ে গিয়ে প্রমাণ করতে চাইছেন। এই প্রক্রিয়াটা খুব স্বাভাবিক ভাবে। প্রশ্ন করবার উত্তর বলুন বলুন। মানুষের জনসমর্থন যা রেকর্ড, আমরা ভোটের রেকর্ড দেখি, সব কিছু দেখে এটা প্রমাণিত সত্য যে ওই গ্রামে বেশিরভাগ লোকই হচ্ছে তৃণমূল কংগ্রেস, কারণ কোনো অন্য কোনো প্রার্থী দাঁড়ায় হতে পারে না, অন্য কোনো প্রার্থী দাঁড়ায়নি, অন্য কোনো প্রার্থী সেখানে দাঁড়ায়নি, সব কটাই হচ্ছে ওখানে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী, ইলেক্টেড। তো এখন যদি এই কটা মেয়ে যদি ওখানে রাজনীতির সঙ্গে যুক্ত থেকে এটাই করে, তাহলে যারা এত সমর্থন নিয়ে তাদের ইলেক্টেড মেম্বার এতগুলো হয়ে গেল, তারা সেখানে এটাকে অপোজ করছে না, তারাই তো গ্রামে বলবে যে না এরা রাজনীতি করছে। জায়গায় সমস্যাটা কোথায় জানেন, ভুল পথে, মানে বিরোধী রাজনৈতিক দলগুলো ভুল পথে পরিচালনা করার চেষ্টা করে। কলকাতায় আজকে আপনি ভাবুন, একটা কথা বলেন, যারা এখানে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা, তারা আজকে গণতন্ত্রের কথা বলেন। 2003 সালে জঙ্গিপুর একের মন্ডলিকা গ্রাম পঞ্চায়েতের প্রধান, মহিলা প্রধান, তাকে বিভক্ত করে বানানো হয়েছিল 2000। গণতন্ত্র কি, গণতন্ত্র কি, সেই গণতন্ত্রের কথা কি আজকে পশ্চিমবঙ্গের মানুষ? একটা কথা সুমন, তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার কামদুনির মা বোনেদের আর কত অপমান করবে, এটা তোমরা জিজ্ঞেস করো, আর কত অপমান তারা করতেছে। এবং এইখান থেকে আরে আমার কথাটা বলে নি, এখানে তারা চেয়েছিল যে একজন ধর্ষিতা কিশোরী, তাহলে 15 দিনের চার্জশিট দিয়েছিল, ধর্ষিতা কিশোরী 27 দিনে 3টে জায়গাতে বিচার প্রক্রিয়া, ধর্ষিতা কিশোরীর শাস্তি চেয়েছিল মাত্র কামদুনির মা। শাস্তি মুখ্যমন্ত্রী হচ্ছে, কথাটা বলেনি, চাইনি। সেখানে যে চার্জশিট দিয়েছে, আদালতে যে ভাষায় সেটা সমালোচিত হয়েছে আমরা দেখেছি, অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে, এবং অপরাধীদের আড়াল করার চেষ্টা করতেই খামোকা বাড়ির মা বোনেদের তারা মাওবাদী, সিপিএম এইসব অভিযোগ করছে। কেন? যাতে প্রকৃত অপরাধীদের আড়াল করা যায়। তোমরা দেখেছো প্রত্যেকটি ক্ষেত্রেই রাজ্য সরকারের উচ্চপদস্থ মন্ত্রী এবং শাসক দলের নেতারা
তদন্ত শুরু করার আগেই দোষীকে কে অমুককে রায় দিতে শুরু করে। এবং এক্ষেত্রে সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে প্রত্যেকটি বাড়ি, তারা যে রাজনীতির সমর্থী হোক, যে মেয়েটি আজকে খুন হয়েছে, ধর্ষিতা হয়েছে, খুন হয়েছে যে কিশোরী, তার বাবা মা হিসেবে দুঃখ প্রকাশ করছে, তার গ্রামবাসীরা গ্রামবাসী হিসেবে দুঃখ প্রকাশ করছেন। খামোকা তাদের রাজনৈতিক পরিচয় টেনে বলার, কারা কোন দলে ভোট দেন, এটা বলার মানে হচ্ছে এই জঘন্য নারকীয় অপরাধকে, ধর্ষণের মতো অপরাধকে, যেটা গোটা দেশ বলে, সুপ্রিম কোর্ট কতবার বলেছে, এই অপরাধীদের তারা আড়াল করছে এবং রাজনৈতিক ফয়দা লেটার করতে রাজ্য সরকার কোনো কাজ করে এক্ষেত্রে করতে গিয়ে ফিনিশ এবং গিয়ে তারা প্রতিদিন যে কিশোরীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, এই ঘটনাগুলো প্রতিদিন সেটা আমরা জানি, কিন্তু প্রতিদিন এই শাসক দলের নেতারা এবং রাজ্য সরকার এবং দুর্ভাগ্যজনক নিরাপত্তা বাহিনী তারা প্রতিদিন ওই গ্রামের মা বোনেদের অপমান করে, গোটা রাজ্যের মা বোনেদের অপমান। একটা প্রশ্ন থেকেই যায় যে নেতায়ের ঘটনার পরে যখন বিদ্বজ্জনেরা, বিশিষ্ট মানুষরা তারা যাচ্ছেন দিল্লিতে, তখন সেটা গণতন্ত্রের পক্ষে ভীষণ শুভ, এবং আজকে কামদুনির মা বোনেরা দিল্লিতে মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে সেটা খুব অশুভ, সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই ডিফারেন্সিয়েট কি আমরা করব? এই প্রশ্ন তো উঠবেই। উদয়নবাবু, আপনার কাছে আসবো। একদম এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, যেখান থেকে আমরা শুরু করেছিলাম যে এই সরকারের কিন্তু লক্ষ্য করে দেখুন, আপনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একের পর এক সংঘাতে জড়িয়ে পড়ছে, কখনো সেটা হিউম্যান রাইটস কমিশন, কখনো স্টেট ইলেকশন কমিশন, কখনো বা জুডিশিয়ারি। মানে এইটা কেন হচ্ছে? কেন সাংবিধানিক প্রতিষ্ঠান বনাম সরকার, এই ছবিটা আমাদের সামনে আসছে একবার নয়, বারবার? না, এখানে একটা যেটা বলা দরকার, যেটা ধরুন লেটেস্ট যে এক্সাম্পল নির্বাচন কমিশনের সাথে, সেটা মানে একটা তো রাজনৈতিক একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে ক্যাডারদের তাতানো, আর একটা হচ্ছে উনি সবসময় এই রাজনীতির একটাই লক্ষ্য হচ্ছে শত্রু খোঁজা। আগে সিপিআইএম ছিল, এখন কংগ্রেস, সিপিআইএম এবং নির্বাচন কমিশন, অর্থাৎ আর একটা শত্রু তৈরি করা। এবং অ্যাট দ্য সেম টাইম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোর্ট কেসে তারা হেরে গেছেন, নির্বাচন কমিশনের কাছে হেরেছেন, এবং তার ফলে তাদের যারা সমর্থক তারা তো বারবার নেতাদের কাছে প্রশ্ন করছেন যে তুমি তাহলে হেরে গেলে তোমার ক্রেডিবিলিটি কোথায়। কাজেই সেই প্রশ্নের উত্তর দেওয়ার তাদের একটা জায়গা রয়েছে, তাই জন্য নির্বাচন কমিশনকেই তারা সরাসরি আক্রমণ করছেন, এবং তার একটা রাজনৈতিক পক্ষপাত রয়েছে, এটা ভেবে নিয়ে আক্রমণ। এখানে আপনার কাছে আমার দুটো প্রশ্ন থাকবে। একটা, আপনি যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা যদি রাজনৈতিক কেরিয়ারও দেখি, তার একটা প্রতিপক্ষের প্রয়োজন হয়। সেই প্রতিপক্ষ এতদিন ছিল রাজ্য সরকার, আজকে রাজ্য সরকারের তিনি মুখ্যমন্ত্রী, স্বয়ং তিনি। সেই জন্য কি আরেকটা প্রতিপক্ষ রাজ্য নির্বাচন কমিশনের একটা নতুন টার্গেট তার দরকার? এই এক। দুই হচ্ছে যে আপনি যেখানে আসছিলেন যে ধরুন এই যে রমজান মাস নিয়ে কমিশনকে দোষারোপ, এরই তো অংশ এটা। তো সেখানে দেখুন এই সত্যটা কিন্তু চেপে যাওয়া হচ্ছে যে সেপ্টেম্বর মাসেই 2012-এ জানিয়ে দেওয়া হয়েছে 4টে ডেট দিয়ে নির্বাচন কমিশনের তরফে যে মে মাসে তারা ভোট করতে চান, কিন্তু সেই তথ্যটা সামনে আসছে না। না, সেটা তো রাজনৈতিক কারণে বলা হচ্ছে যে রমজানে ভোট হচ্ছে নির্বাচন কমিশন। না, সেটা তো রাজনৈতিক কারণে আসছে না। এখানে একটা কথা, যে প্রথমে যে আলোচনাটা হচ্ছিল, জ্যোতিবাবু মেগালোম্যানিয়াক বলেছিলেন। জ্যোতিবাবু মেগালোম্যানিয়াক বলে থাকতে পারেন, কিন্তু জ্যোতিবাবু কেন, সর্বভারতীয় অনেক নেতা বিভিন্ন দলের, তারা টিএন সেশনের সাথে একটা সবসময় একটা টেনশনের জায়গা থাকে, যদি আমলা তিনি যদি নিরপেক্ষভাবে কাজ করেন। কিন্তু এই একটা কথাও তারা কিন্তু জনসভায় বলেননি। তারা প্রেস কনফারেন্সে হয়তো বলে থাকতে পারেন, বা প্রেসকে ইনডাইরেক্টলি বলে থাকতে পারেন। জনসভায় বলে, জনসভায় বলার অর্থ হচ্ছে এর একটা রাজনৈতিক মাত্রা যুক্ত হচ্ছে, এবং এই রাজনৈতিক মাত্রাটা শুধু এই কারণেই যুক্ত হচ্ছে যে তিনি সবসময় একটা শত্রু চান এবং সেই শত্রুর সাথে লড়াই করতে চান, এবং সেটাই কিন্তু তার ক্যারিসমা। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্যারিসমা, যেটা তৈরি হয়েছে জনমানুষের মধ্যে, আপনি দেখবেন তিনি এক একটা কথা বলেন যখন, জনগণের মধ্যে একটা আলোড়ন তৈরি করার চেষ্টা করেন। এই যে কামদুনির বিষয়তেও তিনি যেভাবে আক্রমণ করছেন, যেটা অনেক ক্ষেত্রে নন্দীগ্রাম কাণ্ডে যারা পথে হাঁটেনি, নন্দীগ্রাম কাণ্ডে যারা একদিনও মিছিলে হাঁটেনি, তারা যখন এসে বলছে যে নেতাইয়ের ঘটনা, নন্দীগ্রামের ঘটনা, তখন আমার খুব আশ্চর্য লাগে শুনলে। নেতাইয়ের ঘটনার, নন্দীগ্রামের ঘটনার পর সমীরদা গেছিলেন, সমীরদারা রাস্তায় হেঁটেছিলেন। সমীরদা গেছিলেন কোথায়? প্রধানমন্ত্রীর কাছে, সে দিল্লিতে গেছিলেন। সেখানে কিন্তু একটা খুব পরোক্ষ হলেও একটা রাজনৈতিক একটা গুরুত্ব রয়েছে, কারণ তার প্রধানমন্ত্রী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এখানে এরা কোথায় যাচ্ছেন? কামদুনির মানুষরা, তারা যাচ্ছেন
রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি কিন্তু কখনোই রাজনৈতিক ব্যক্তি নয়। হ্যাঁ গেছিলেন, কিন্তু আপনার প্রধানমন্ত্রীর কাছেও গেছিলেন। আপনার হয়তো সেরকম কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না, কিন্তু অন্য কারোর থাকতে পারে। কিন্তু এরা কোথায় যাচ্ছেন? এরা যাচ্ছেন রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি হচ্ছে সাংবিধানিক প্রধান আমাদের দেশের, এবং পশ্চিমবঙ্গেও যদি সংবিধানের কোনো লঙ্ঘন ঘটে, সাংবিধানিক সংস্থাগুলোর বিষয়ে যদি প্রশ্ন তোলে রাজ্য সরকার, এবং সেটাকে যদি একটা রাজনৈতিক লক্ষ্য হিসেবে ভোটের ময়দানে নিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু অবশ্যই রাষ্ট্রপতির কাছে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত অরাজনৈতিক। এবং সাধারণ মানুষের, আমি মনে করি এই রাষ্ট্রপতির কাছে যাওয়া মধ্যে কোনো রাজনীতি নেই। তারা যদি দিল্লিতে যান, ইভেন আমি আপনার সঙ্গে ডিফার করবো যে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া নিয়েও কোনো রাজনীতি নেই, তিনি রাষ্ট্রের প্রধান। না থাকলে মানে আমি বলছি যে কংগ্রেস নেতা মনমোহন সিং এর কাছে থাকলেও থাকতে পারে, কারণ প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি হচ্ছেন নির্বাচিত পার্লামেন্টে তিনি, এবং তিনি প্রধানমন্ত্রী, এবং তিনি অবশ্যই তার একটা সাংবিধানিক পদে রয়েছেন, কিন্তু তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি তার দলের কথা বলতে পারে, কিন্তু তিনি যদি দলের প্রচার অ্যাপয়েন্টমেন্ট যদি দলের অফিসে না হয়, রাষ্ট্রপতি কিন্তু কোনো দলের কথা বলেন না। উদয়নবাবু আমি একটা কি বলি, ওই যে মাননীয় রাষ্ট্রপতি, একটা বোধহয় আমাদের অ্যাপিল থাকা দরকার যে মাননীয় রাষ্ট্রপতি যখন এনারা যাবেন, সবাইরই আমাদের সবার তরফ থেকে আমাদের সকলেরই অনুরোধ যে তিনি এটাতে একটু হস্তক্ষেপ করুন। মানে যে বিপদের মধ্যে রয়েছে কামদুনির মা বোনেরা, তিনি বাঙালি মানুষ, রাষ্ট্রপতির কাছে যাওয়াটা কি রাজনৈতিক না অরাজনৈতিক? রাষ্ট্রপতির কাছে এটা তো বিতর্ক নেই, এটা তো বিতর্ক বানাচ্ছে, এটা তো বিতর্ক বানাচ্ছে। আপনি প্লিজ একটু চুপ করুন। আপনি এটা কথা বলতে ক্লারিফিকেশন চাইছি আমি, সেটা আপনি বললেন যে নন্দীগ্রামের মিছিলে যে হাঁটেনি, সে কথা কি আমার সম্বন্ধে উল্লেখ করলেন? আপনার কথা কি বলেছি? না আপনি আপনার কথা কি বলেছি? এটা তো সেই যদি আমি লক্ষ্য হয়ে থাকে তাহলে জানিয়ে রাখি আমি নন্দীগ্রাম বিরোধী মিছিলে ছিলাম। আপনি তো গায়ে পড়ে ঝগড়া এই বিবাদ মেটাতে আমি একটাই জিনিস করতে পারি, সেটা হচ্ছে লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় এই যে কমিশনার মীরা পান্ডেকে আক্রমণ, এই নিয়ে তার মন্তব্য কি করেছেন, কি বলছেন সোমনাথ বাবু, দেখুন। কতগুলো ইলেকশন নির্বাচন হলো, কোথাও এটাও একটা ভারতবর্ষের ইতিহাসে, সাংবিধানিক ইতিহাসে নতুন একটা দেখা যাচ্ছে যে এইভাবে নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের একটা সংঘাত আগে আমরা দেখিনি। তো এইভাবে মানুষ ঠিক করবেন যে কি হবে, এবং দরকার হলে সংবিধানের সঠিক ব্যবস্থা করতে হবে। কিছু কিছু সাংবিধানিক পদ আছে, তাদের কিছু দায়িত্ব আছে, সে দায়িত্বগুলো পালন করতে দেওয়া উচিত সঠিকভাবে, এবং মানে যেভাবে তারা করতে চান, বেআইনি না হলে করতে দিতে হয়। আমার সময় একেবারে শেষ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করলাম এই স্বল্প পরিসরের মধ্যে অনেকগুলো বিষয়কে ছুঁতে, কিন্তু মূল সূত্রটা, মূল উদ্বেগের জায়গাটা একই। সাংবিধানিক প্রতিষ্ঠান, তার পদাধিকারী, তার সম্পূর্ণ সশ্রদ্ধ তো আমাদের গণতন্ত্র, নাকি রাজনৈতিক আক্রমণ যখন হচ্ছে সাংবিধানিক সংস্থাগুলিকে, তখন আমাদের গণতন্ত্রের ভিতটাও কেঁপে যাচ্ছে। এই প্রশ্ন নিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। আপনাদের চোখ থাকুক এবিপি।